ঠিক আছে। আজকে আমাদের টপিক যেটা সেটা হলো মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজির কিছু কথা আমরা গত ক্লাসে বলেছি। মাইক্রোবায়োলজির স্ট্র্যাটেজিটা কিরকম হবে। মাইক্রোবায়োলজি হলো এরকম একটা সাবজেক্ট অথবা সিস্টেম, যাই বলি না কেন, যেখানে খুব বেশি ডিটেলস লেকচারের দরকার নাই। আমি যখন নিজে ইউএসএমএল স্টেপ অন প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমিও খুব সারপ্রাইজড হয়েছি। আই থিঙ্ক আপনারাও খুব সারপ্রাইজড হবেন যে কি ব্যাপার, আমরা সব সিস্টেম এত ডিটেলস পড়লাম, এত ডিটেলস লেকচার নিলাম বুঝার জন্য, বেজ লাইন বুঝার জন্য, তো এখানে কোনো লেকচার করব না। এটা ইনিশিয়ালি খুবই উইয়ার্ড ফিল হবে। আমি জানি, এটা আমারও হয়েছিল, আপনাদেরও হবে। খুবই উইয়ার্ড ফিল হবে। মনে হবে যে আনপ্রিপেয়ার্ড, মনে হবে যে হচ্ছে না, মনে হবে যে পারতেছি না, লেকচার দেখলেই ভালো হইতো। কিন্তু এই একটা সাবজেক্টে আপনি যদি লেকচারটাকে স্কিপ করতে পারেন, আপনারা নিজেরা বুঝতেছেন যে অনেকগুলো সময় সেভ হবে। ঠিক আছে। আমি 100% লেকচারকে স্কিপ করতে বলতেছি না, পুরোপুরি স্কিপ করতে বলতেছি না। আবার যেভাবে আমরা প্যাথোলজি পড়ি, যেভাবে আমরা ফিজিওলজি পড়ি, ওইভাবে আমরা মাইক্রোবায়োলজিটাকে পড়বো না। মাইক্রোবায়োলজিটা মাধ্যমে মানে একদম যারা প্রথম থেকে মানে একজন আইডিয়াল স্টুডেন্ট, আমার প্রিপারেশন স্ট্র্যাটেজিটা আপনারা জানেন যে প্রথমে হলো ফেজ 1, তারপরে হলো ফেজ 2, তারপরে হলো ফেজ 3। ফেজ 1-এ হলো শুধুমাত্র ফার্স্ট এড এবং আমার লেকচার, আহ, এবং সাথে প্যাথোমা ইফ পসিবল। এবং ফেজ 2-তে হলো শুধুমাত্র ই ওয়ার্ল্ড। তো আমরা যেটা করি সেটা হলো একটা মার্জিং এর দরকার আছে, তাই না? তো মার্জ করার জন্য, যে অর্থাৎ কম্বিনেশন, মাইক্রোবায়োলজি থেকে আমি বলি যে ঠিক আছে, এখন আস্তে আস্তে আপনারা ই ওয়ার্ল্ড শুরু করেন। মাইক্রোবায়োলজি দুইটা ভাবে পড়া যেতে পারে। একটা হলো রেট্রোগ্রেড ফ্যাশন। রেট্রোগ্রেড ফ্যাশন মানে হলো আগে আমি ই ওয়ার্ল্ড করব, আগে আমি ইওয়ার্ড করার পরে বুঝবো যে ওকে কোশ্চেন গুলো কিভাবে আসতেছে, তারপরে আমি মাইক্রোবায়োলজিটা পড়বো। এভাবে একটা ওয়েতে পড়া যেতে পারে। আর একটা ওয়েতে পড়া যেতে পারে যে না, আমি একটা ওভারভিউ নিব, মিনিমাম একটা বার আমি ফার্স্ট এডটাকে পড়বো। ঠিক আছে, মিনিমাম একবার, একেবারে মিনিমাম ফার্স্ট এডে কি কি আছে একটু একটু দেখে নিব, তারপর আমি ইওয়ার্ল্ড করব। এই পাথওয়ের প্যাটার্নই এখন আমি আপনাদেরকে আর কি পড়াবো, রিভিউ করাবো। আর 3 নম্বর যেটা সেটা হলো মিক্সড। আমি আসলে মিক্সড এর খুব একটা বড় ফ্যান না। সো আপনারা আইদার প্রথম পাথে, যে প্রথমে এই ওয়ালটা পুরোটা দেখে তারপরে ফার্স্ট এডে আসবেন, এটাও করতে পারেন। অথবা ফার্স্ট এডটাকে খুব র্যাপিডলি একটু রিভিউ করে তারপরে ই ওয়ার্ল্ডে চলে যাবেন, সেটা। কিন্তু ইভেনচুয়ালি এটা হইতে হবে খুবই বেশি, খুব বেশি মিক্সড। ঠিক আছে। খুব বেশি মিক্সড কিভাবে, এটা আমি লেকচারের মধ্যে বলে দেবো যে কিভাবে এটাকে মিক্সড করবেন। কারণটা কি? কারণটা হলো যে আমরা মাইক্রোবায়োলজি সম্পর্কে সবার একটু ধারণা আছে যে মাইক্রোবায়োলজিতে না বুঝার জিনিস যত বেশি, তার চেয়ে অনেক বেশি হলো ইনফরমেশন। আর আমরা ইউএসএমএলই সম্পর্কে যে জিনিসটা জানি সেটা হলো ইউএসএমএল তে এই কনসেপ্ট গুলো, এই নলেজ গুলো, এই ইনফরমেশন গুলো একটা মানুষ কত বেশি ইমপ্লিমেন্ট করতে পারে, কত বেশি অ্যাপ্লাই করতে পারে, এটার উপরে বেস করে হলো এই পরীক্ষাটা। ঠিক আছে। তো তাই যদি হয় এটার উপরে বেস করে যেহেতু পরীক্ষাটা, তাহলে এখন আমাকে মাইক্রোবায়োলজি তো আমাকে বুঝতে হবে যে আমি এই নলেজ গুলো কোথায় কিভাবে ইউজ করব, কোথায় আমি কিভাবে এটা অ্যাপ্লাই করব। ঠিক আছে। বা এই সিনারিওটা কিভাবে আসে, এটা যদি আমি না বুঝতে পারি তাহলে আমার জন্য নলেজটা অ্যাপ্লাই করাটা ডিফিকাল্ট হয়ে যায়। এর জন্য মাইক্রোবায়োলজিতে যেহেতু বুঝার জিনিস খুব একটা বেশি নাই, অনেক বেশি বেশি ইনফরমেশন, এবং অনেক ইনফরমেশন গুলোর মধ্যে একটা কোরিলেশন দরকার হয়। এর জন্য সিনারিওটা মাইক্রোবায়োলজিতে অনেক বেশি রোল প্লে করবে। ওকে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে কি পড়াবো? আমি আপনাদেরকে পড়াবো, প্রথম কথা হলো টেক এ ডিপ ব্রেথ। আপনারা সবাই, আহ, বললাম যে আমরা যখন ইউএসএমএল শুরু করি আমরা সবাই মনে করি যে আমরা একেবারে জিরো থেকে শুরু করতেছি। অ্যাকচুয়ালি কেউই আমরা জিরো থেকে শুরু করি না। আমাদের সবারই কিছু না কিছু বেজ লাইন থাকে। আমরা সবাই কিছু না কিছু জিনিস জানি। কিছু না কিছু জিনিস না জানলে তো আমরা মেডিকেল স্টুডেন্ট হই না। কিছু না কিছু না জানলে তো আর আমরা এমবিবিএস শেষ করি না, তাই না? অনেক কিছু জানি আলহামদুলিল্লাহ। মানে উদাহরণ দিয়ে শেষ করা যাবে না। অনেক কিছু আমরা জানি, অনেক কিছু জেনেই আমরা শুরু করি। তার মানে একেবারে জিরো বেস লাইন হয় না কখনো। একটা সাবজেক্ট আছে যেটাতে বেসলাইন মোটামুটি সবার অনেক হাই থাকে, সেটা হলো মাইক্রোবায়োলজি। কেন হাই থাকে? ওই যে অ্যাগেইন, কোন ব্যাকটেরিয়া কোন ডিজিজ করে অন্তত পক্ষে এই জিনিস সম্পর্কে আমাদের সবার ধারণা থাকে। এই জন্য আরো একটা কারণ আছে। আমি আমার কারিকুলামে মাইক্রোবায়োলজিটা এরকম একটা সময় পড়াই যখন তার অলরেডি মেনিনজাইটিস কি একবার পড়ে ফেলছে, নিউমোনিয়া মোটামুটি একবার ধারণা আছে, তারপরে অস্টিওমাইলাইটিসের ব্যাপারে একটু ধারণা আছে, সেপ্টিসেমিয়া সম্পর্কে একটু ধারণা আছে, এরকম অনেক কিছু সম্পর্কে, এন্ডোকার্ডাইটিস সম্পর্কে ধারণা আছে, এরকম অনেক কিছু সম্পর্কে অলরেডি একটু একটু ধারণা আছে। এমন অবস্থায় তারা মাইক্রোবায়োলজি পড়া শুরু করে। তার মানে যখন আপনারা মাইক্রোবায়োলজি পড়া শুরু করতেছেন আপনাদের বেস লাইনটা এমনিতে অনেক হাই, বেস লাইন নলেজ। এখন আমরা কিভাবে পড়বো?
আমি লেকচারে পড়ার সময় যেটা করব সেটা আমি আমি যে স্টাইলে করি, যে কোন জায়গাগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি হাই এন্ড, আমি সেগুলোকে আহ আহ, মানে মেনশন করব, এবং আপনারা সেগুলোকে মার্ক করবেন এবং ওইটাকে ওভাবে এমফাসিস করবেন, ঠিক আছে? এটাই। আমার লেকচারের পরে কি করবেন, নিজে নিজে একবার রিডিং দিবেন। এইভাবে পুরো টপিকটা যখন শেষ হয়ে যাবে, পুরো মাইক্রোবায়োলজিটা যখন শেষ হয়ে যাবে, যে আমার লেকচার দেখে আমি আপনাকে যতটুকু যেখান থেকে পড়তে বলছি, তাকাইতে বলছি, তাকায়া ততটুকু দেখে তারপরে যে আপনি ইওয়াল শুরু করবেন। ইওয়াল শুরু করার পরে দেখবেন আপনার স্কোর এমনিতেই 50%-এর কাছাকাছি আসতেছে, না আসলেও কোনো সমস্যা নাই। ফার্স্ট টাইম যেটা ইওয়াল হবে সেটা হলো শুধুমাত্র লার্নিং অ্যাপ্রোচ, যে দেখি কিভাবে কোশ্চেন গুলো আস্ক করে। কারণ মাইক্রোবায়োলজিতে এই জিনিসটাই হলো গেম চেঞ্জার, যে কিভাবে কোশ্চেন আস্ক করে। অনেক কিছুতে ধরেন কিভাবে কোশ্চেন আস্ক করে এটা আপনাকে খুব বেশি প্রবলেম করবে না। এমআই কিভাবে কোশ্চেন আস্ক করে, আপনি এমআই এর কেস দেখলেই, সিনারিও দেখলেই বুঝতে পারবেন এটা এমআই। সিনারিও দেখলেই বুঝতে পারবেন এটা স্ট্রোক। সিনারিও দেখলেই আপনি বুঝতে পারবেন এটা স্পাইনাল কর্ড ইনজুরি। সিনারিও দেখলেই বুঝতে পারবেন এটা গিলেন বেরি সিনড্রোম। কিন্তু ধরেন জেনারেল প্যাথোলজি থেকে কিভাবে কোশ্চেন আস্ক করে, এটা একটা বিগ কোশ্চেন। ইমিউনোলজি থেকে ভাইয়া কিভাবে কোশ্চেন আস্ক করে, এটা একটা বিগ কোশ্চেন, তাই না? এগুলো টোটালি ফার্স্ট মানে কি বলে স্টেপ ওয়ান রিলেটেড। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলতেছি যে এই টপিক গুলো খুব বেশি কোশ্চেনের সাথে ইন্টিগ্রেটেড করে পড়তে হবে। তা যাই হোক, আমাদের ফার্স্ট পেজে আমাদের এরকম কিছু জিনিস আছে, যেখান থেকে ওই যে বললাম যে পরীক্ষার প্রশ্ন মাস্ট। এই ফার্স্ট পেজ থেকে মেইন পরীক্ষাতে একটা কি দুইটা প্রশ্ন মাস্ট। এবং এইটা হলো এরকম একটা পেজ, আপনাদের পরীক্ষা একটা ব্যাড ফিলিং কাজ করে পরীক্ষার পরে। পরীক্ষার পরে এসে আমাকে বলবেন কি, ভাইয়া আমি একদম নোন কয়টা কোশ্চেন আমি ভুল করে আসছি, অথবা আমি একদম জানি যে কোশ্চেনটা ফার্স্ট এর কোন জায়গা থেকে আসছে, কিন্তু আমি সামহাও ভুলে গেছি, তাই আমি অ্যান্সার করতে পারি নাই, খুব এখন ব্যাড ফিল হচ্ছে। এরকম একটা পেজ হলো এটা। কোশ্চেন আসবে কিনা, 100% কোশ্চেন আসবে, এবং আপনার এরকম একটা ফিল হওয়ার সম্ভাবনা আছে। এখান থেকে প্রশ্ন কিভাবে আসে, কোন একটা সিনারিও ডেসক্রাইব করবে, কোন একটা ইনফেকশন ডেসক্রাইব করবে, তারপরে সবার লাস্ট লাইনে যে জিজ্ঞেস করবে কি, বলো ফ্লাজেলামের ফাংশন কি, বলো ফিমরির ফাংশন কি, বলো স্পোরের ফাংশন কি, বলো স্পোরের ইম্পর্টেন্সটা কি, ক্যাপসুলের কাজ কি, আউটার মেমব্রেনের ফাংশনটা কি। এখানে আমি সবচেয়ে বেশি ফোকাস করব সেটা হলো তার ফাংশন, এবং সেই ফাংশনটা ডিজিজ প্যাথোজেনেসিসে কিভাবে রোল প্লে করে, এই জায়গাটাতে খুব বেশি ফোকাস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট, এক মানে ভেরি ভেরি হাই এন্ড, এবং আপনি বারবার ভুলে যাবেন আর কি, এরকম মনে হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখি। ফ্লাজেলামের ফাংশন আমরা বুঝলাম, এবং যখন আমরা ব্যাকটেরিয়াল স্ট্রাকচার ফ্রম আউটসাইড টু ইনসাইড আমরা সামনে আগাচ্ছি। তারপরে কথা হলো পিলাই অথবা ফিমরিয়া, এটার মেইন কাজ হলো অ্যাডহেশন, কোনো জায়গায় লেগে থাকা। এখন ধরেন আমি আপনাকে বললাম যে কোলাই, এই ব্যাকটেরিয়াটা কিভাবে ইউরিনারি ব্লাডার থেকে ইউরেটার পর্যন্ত আগাইলো, কিভাবে ইউরেথ্রা থেকে ইউরেটার পর্যন্ত আগাইলো, তাহলে এটার অ্যান্সার হবে ফ্লাজেলাম। আমি যদি আপনাকে বলি যে কোলাই ব্যাকটেরিয়াটা প্রথমবার ইউরোথেলিয়ামে অ্যাটাচড হলো, ইউরিনারি ব্লাডারের গায়ে প্রথমবার অ্যাটাচড হলো, কিসের মাধ্যমে অ্যাটাচড হলো, অ্যান্সার হবে পাইলাস অথবা ফিমরিয়া। মনে থাকবে, এই হলো কনসেপ্ট। তারপরের কথা হলো স্পোর। আমি আপনাকে বললাম যে এটা একটি স্পোর ফর্মিং অর্গানিজম, ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি সামথিং, এটা সেটা ওইটা অনেক কিছু আমরা সামনে দেখবো। তাহলে এটা কি, এটা তার মানে স্পোর জিনিসটা কিভাবে কাজ করে। তখন আমি দেখলাম যে এখানে ফাংশন বলা আছে যে সার্ভাইভালে রেজিস্ট ডিহাইড্রেশন হিট কেমিক্যাল, অর্থাৎ এদেরকে ডিস্ট্রয় করাটা খুব ডিফিকাল্ট, তার মানে সার্ভাইভালে তার একটা ফাংশন আছে। তারপরের কথা হলো ক্যাপসুল কিভাবে কাজ করে। ক্যাপসুল হলো কাজ করে অ্যাগেনস্ট ফ্যাগোসাইটোসিস। তখন আমরা দেখবো এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া কি আছে। তাহলে ফ্যাগোসাইটোসিস যেহেতু বাধা দেয়, তাহলে তাদেরকে ফ্যাগোসাইটোসিস করার জন্য আমার কি দরকার, ঠিক না? দেখছেন একটার সাথে আরেকটা কানেক্টেড হয়ে যাচ্ছে। এবং সেই এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়াদেরকে ফ্যাগোসাইটোসিস করার জন্য কোন অর্গানটা দরকার, এইভাবে আমরা চিন্তা করবো, কানেক্ট করবো ডট গুলো, ওকে? স্লাইম লেয়ার, স্লাইম লেয়ার সে কি করে, অ্যাগেন অ্যাডহেয়ারে হেল্প করে, কিন্তু কোথায়? এই অ্যাডহেয়ারটা হেল্প করবে হলো সামহোয়ার ইন দ্য ফরেন বডি, কোন একটা ফরেন বডির মধ্যে সে যখন লেগে থাকবে সেটাতে হেল্প করবে। তার মানে অ্যাডহেরেন্সে দুই রকম কথা, একটা হলো পাইলাস আর একটা হলো স্লাইম লেয়ার। এখন আসে আউটার মেমব্রেন। আউটার মেমব্রেনের ক্ষেত্রে অ্যাগেইন এটা আপনাকে কনফিউজ করবে পরীক্ষায়, আপনাকে যখন একটা ইনফেকশন ওরা সিনারিওতে ডেসক্রাইব করবে, ইউ হ্যাভ টু লুক ভেরি কেয়ারফুলি, এটা কি গ্রাম নেগেটিভ ইনফেকশনের কথা বলতেছে নাকি এটা গ্রাম পজিটিভ ইনফেকশনের কথা বলতেছে। তখন চিন্তা করতে হবে যে আউটার মেমব্রেনে এই লাইপোপলিস্যাকারাইড, এই জিনিসটা কিন্তু শুধুমাত্র গ্রাম নেগেটিভের মধ্যে থাকতেছে, ঠিক আছে? এই আউটার মেমব্রেনের এই কম্পোনেন্টটাকে আমি বলতেছি এন্ডোটক্সিন। এন্ডোটক্সিনের কেমিক্যাল কম্পোনেন্ট গুলো কি কি,
সেই কেমিক্যাল কম্পোনেন্ট গুলো কিভাবে কি করে। এই কেমিক্যাল কম্পোনেন্ট গুলো কেন সেপ্টিসেমিয়ার সাথে রিলেটেড, কারণ তারা টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এবং ইন্টারলিউকিন 1 রিলিজ করতেছে। তাই এটা তীব্র অ্যান্টিজেনিক। অ্যান্টিজেনিক মানে কি, সে অ্যান্টিজেনিক মানে হলো সে অনেক স্ট্রং ইমিউনো রেসপন্স ক্রিয়েট করতে পারে। সে অ্যান্টিজেনিক প্রপার্টিটা কার আছে। ওকে, এই কথাগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। তারপরে সে নিজে কি কোনো কাজ করতে পারে কিনা, তার নিজের কোনো প্যাথোজেনিসিটি আছে কিনা, এটা ছাড়াও হ্যাঁ, সে হলো আউটার মেমব্রেনের মাধ্যমে পোরিন ক্রিয়েট করতে পারে। ওকে, সরি, আউটার মেমব্রেনে কিছু পোরিন আছে, সেই পোরিনের সেই পোরিনের ফাংশনটাকে এখানে সেটা বলা হয়েছে। তারপরে কথা চলে আসি পেরিপ্লাজম। আগে পেরিপ্লাজম এটা হলো একটা স্পেস। আপনাকে এই পেরিপ্লাজমের স্পেসে কোন এনজাইম থাকে এবং এনজাইমের ফাংশন থাকে সেটা জিজ্ঞেস করবে। সো পেরিপ্লাজম এটা একটা স্পেস, স্পেসটা কোথায় থাকতেছে এবং স্পেসে কোন এনজাইমটা থাকতেছে, এটার মধ্যে এটার ফাংশনটা কি। নিজে যখন আমরা পড়বো তখন এরকমই ডিসকাশন করব, নিজের সাথে নিজে ডিসকাশন করব। অ্যাগেন আমি জানি, আমি বুঝি এটা মনে রাখা কঠিন, কিন্তু বারবার এটা করতে 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 দেখবেন আপনি পেরে গেছেন। সেল ওয়াল এই স্ট্রাকচারটা কি আসলে, তাহলে আমরা সবাই ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসছি সেল ওয়ালটা কি। সেল ওয়াল হলো আমাদের হিউম্যান বডিতে অ্যাবসেন্ট থাকে কিন্তু ব্যাকটেরিয়া গায়ে প্রেজেন্ট থাকে। তার মানে এটা হলো সামথিং ইউনিক ডিফারেন্স বিটুইন আস অ্যান্ড দেম। এবং এই সেল ওয়ালটা তৈরি হয় কি দিয়ে, এবং এই যে সেল ওয়ালটা তৈরি হচ্ছে, এই যে সেল ওয়ালটার মধ্যে একটা ক্রস লিঙ্কেজ দরকার আছে। ঠিক আছে, এই কনসেপ্ট গুলো আমরা নেওয়ার চেষ্টা করব। সাইটোপ্লাজমিক মেমব্রেন কি দিয়ে তৈরি হয়? সাইটোপ্লাজমিক মেমব্রেন হলো আমাদেরও আছে ওদেরও আসে, এবং সাইটোপ্লাজমিক মেমব্রেনের মধ্যে এমবেডেড প্রোটিন গুলোর নাম কি? সেই এমবেডেড প্রোটিন গুলোর নাম হলো পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, যে পেনিসিলিনটা বাইন্ড করবে কোন জায়গায়, সেটা কোন লোকেশন আছে সাইটোপ্লাজমিক মেমব্রেনের মধ্যে, এটা আছে। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এই সাইটোপ্লাজমিক মেমব্রেনের মধ্যে একটা কম্পোনেন্ট থাকে যাকে বলা হয় লাইপোটিকোইক অ্যাসিড, যেটা গ্রাম পজিটিভ অর্গানিজমের মধ্যে অনলি থাকে। অ্যাগেন আপনাকে যখন কোন একটা ইনফেকশন দিয়ে এই কথাটা জিজ্ঞেস করবে, তখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে আমাকে কি গ্রাম পজিটিভ ইনফেকশনের কথা বলতেছে নাকি গ্রাম নেগেটিভ ইনফেকশনের কথা বলতেছে। এটার উপর বেস করে কেমিক্যাল কম্পোনেন্টের নাম চেঞ্জ হয়ে যাবে, সোর্স চেঞ্জ হয়ে যাবে, কিন্তু মজার ব্যাপার হলো তাদের দুজনেরই মেকানিজম অ্যাকশন অলমোস্ট একই রকম। এই টপিকটা যখন আমরা পড়বো তখন, যদিও আমি আপনাদেরকে পড়ানোর জন্য আমার মানে কি বলে ভিজুয়াল অ্যাডভান্টেজেস এর জন্য আমি নিচের ছবিটা দেখাই নাই, কিন্তু একটা আইডিয়াল সিনারিও হলো, একটা আইডিয়াল ওয়ার্ল্ডে আপনাকে এই ছবির সাথে কোরিলেট করে উপরে টেবিলটা পড়া উচিত, তাহলে আপনার কাছে আরেকটু বেটার সেন্স মেক করবে। ওকে, আচ্ছা, আমাদের নেক্সট টপিক কি? নেক্সট টপিক হলো কিছু কিছু জায়গায় আমি আপনাদেরকে একটু ফ্লেক্সিবিলিটি দিব। ফ্লেক্সিবিলিটি দিব বলতে আমি বলবো যে ওয়েল, এটা মডারেট ইম্পর্টেন্ট, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আহ তা ওইটা ওইভাবে পড়লেও চলবে। আর যেটা আমি বলবো এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসবে মাস্ট, ওইটা দয়া করে বাদ দিবেন না। এবং কেউ যদি, আমি যেখানে বলি যে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে মাস্ট, এই মাস্ট অংশটুকু যদি কেউ পড়ে, বিশ্বাস করেন তার পাস হয়ে যাওয়ার কথা। স্টুডেন্টরা অনেক র্যান্ডম কথাবার্তা বলে, স্টুডেন্টের র্যান্ডম কথাবার্তা কোনো ভাই ভিত্তি নেই, ঠিক আছে। স্টুডেন্ট আপনার কাছে বলবে যে ভাই আমার বিহেভিয়ারাল সেন্স খারাপ হয়েছে এই জন্য আমার এনবিএমই তে 50% স্কোর আসছে, এই কথার কোনো ভিত্তি নেই। এটা আমি ম্যাথ জানি। টোটাল কোশ্চেন এনবিএমই কোশ্চেন হলো 200, বিহেভিয়ারাল সায়েন্স থেকে সর্বোচ্চ 10 থেকে 15টা কোশ্চেন আসছে, আর সে 50% পারফর্ম করছে মানে সে 100টা কোশ্চেন কারেক্ট করছে 200টা কোশ্চেনের মধ্যে। সো ইট ডাজ নট মেক এনি সেন্স, সে অন্য জিনিস পারে নাই, মেইন মেইন ইম্পর্টেন্ট জিনিস পারে নাই, ঠিক আছে। একটা মানুষ, আমি পুরো কোর্সে যেগুলোতে বলি যে সুপার হাই এল পরীক্ষাতে আসবে, একটুকু যদি কেউ পারে তার পরীক্ষায় 5 মার্ক চলে আসার কথা। তারপরে আমরা বেশি এমফাসিস করি কি কি সাবজেক্ট, আমরা বেশি এমফাসিস করি 3 পি: ফিজিওলজি, ফার্মাকোলজি, প্যাথোলজি অথবা প্যাথোফিজিওলজি, 3টা পি। সাথে আমরা অ্যানাটমিটাকে নিয়ে আসি। তো এটা নিয়ে আসার পরে তো মানে আর কি, মানে কত কোশ্চেন যে কাভার হয়ে যায় এটা বলে বোঝানোর মতন না। তারপরে আমরা বলি সিস্টেম ওয়াইজ যদি চিন্তা করি, আমরা বেশি 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 আমরা সিস্টেমকে এমফাসিস করতে বলি। সাথে আমরা একটু বলি যে বায়ো স্ট্যাটিস্টিক্সটা পড়া দরকার, কারণ এটা মার্কিংটা ডিফারেন্টলি করে, ডিফারেন্ট ওয়েতে করে। তা এগুলো দিয়ে একটা স্টুডেন্টের পাস মার্ক চলে আসে। কারণ আমি অনেকদিন ধরে মেন্টরিং করি, আমি অনেক স্টুডেন্ট দেখছি যাদেরকে আমি অনেক সময় বলছি যে একটা সাবজেক্ট সে এখনো পড়ে নাই, তুমি এনবিএমই দাও। তখন স্কোরিং সিস্টেম ছিল, 230 স্কোর চলে আসে, একটা সাবজেক্ট সে পড়ে নাই। কিভাবে সম্ভব, তাই না? তার মানে এটাও সম্ভব। অ্যাগেন যেটা বলবো যে যখন বলবো যে এই টপিকটা থেকে পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসবে, আমি জানি ফার্স্ট এড পড়াতে গেলে যেটা হয় যে মানে আপনি যদি খুব ভালো করে খেয়াল না করেন,
কারণ দেখা যায় যে আসবে না এরকম জিনিসই কম, আসবে এরকম জিনিসই বেশি। এর জন্য খুব ভালো করে খেয়াল করা দরকার। দেখেন এই যে স্টেনিং এর এই পুরো টেবিলটা মডারেটলি হাই yield। একটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো ইন্ডিয়া ইনক স্টেন। ইন্ডিয়া ইনক স্টেনটা আসতেছে ক্রিপ্টোকাকাস নিওফরমেন্স। এইটা হলো এই সব কিছুর মধ্যে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন বাকিগুলোর ক্ষেত্রে ঘটনাটা কি? বাকিগুলো কি পড়বেন না? বাকিগুলো পড়বেন, মোটামুটি পড়া উচিত। আপনাকে বলবে কি যে গ্রাম স্টেনে আমি কোনো ব্যাকটেরিয়া দেখি নাই। তো গ্রাম স্টেনে আমি ব্যাকটেরিয়া দেখিনি, কারণ কি? কারণ সে গ্রাম স্টেন নেয় না। কেন গ্রাম স্টেন নেয় না? এরকম জিনিস কে কে আছে? ট্রেপোনেমা, মাইক্রোব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, লিজিওনেলা, রিকেটসিয়া, এরা। আপনাকে বলবে যে কিছু স্পেসিফিক স্টেনের কথা, কিন্তু মজার ব্যাপার হলো সেই স্টেন দিয়েই যে আপনাকে হিন্টস দিবে, অন্য কোনো হিন্টস থাকবে না। একদম রেয়ার। শুধু এরকম সিচুয়েশন আপনাকে ফেলবে যে জিমসা স্টেন ইউজ করছি, এখন বলো অর্গানিজম কি। খুবই রেয়ার, এভাবে জিজ্ঞেস করার কথা না। ক্লিনিক্যাল ক্লু থাকবে, আরো 100টা ক্লু থাকবে, যে ক্লু দেখে আপনি বুঝতে পারবেন এটা ক্লামাইডিয়ার কথা বলা হচ্ছে। ঠিক আছে, তারপরে কথা হলো প্যাস স্টেইন, পিরিয়ডিক অ্যাসিড স্কিফ, প্যাস স্কেইন, স্টেইন। এটা দিয়ে গ্লাইকোজেনকে গ্লাইকোজেনকে দেখা হয়। আমরা এই সেম স্টেনটা মাইক্রোবায়োলজি না, এটা আমরা যখন গ্যাস্ট্রোএন্টারোলজি পড়েছি তখন আমরা এটা দেখেছি যে সেখানে আমরা হুইপল ডিজিজকে ডায়াগনোসিস করতে পারি এই পিরিয়ডিক অ্যাসিড স্কিফ স্টেনের মাধ্যমে। তার মানে এটা তো আমি অন্য জায়গায় পড়ছি, আমি এখানে পড়বো কেন? এখানে আমি বলবো কেন এটাকে? এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে কথা হলো অ্যাসিড ফার্স্ট ব্যাকটেরিয়া। আপনাকে বলবে অ্যাসিড ফার্স্ট স্টেনিং, অ্যাসিড ফার্স্ট ব্যাকটেরিয়া, অর্থাৎ এটার জন্য আলাদা করে আপনাকে আবার জিজ্ঞেস করবে না যে বলো তার স্টেনের নাম কি। সিলভার স্টেন কারা কারা নাই? মডারেট ইম্পর্টেন্ট থেকে মানে লো ইয়েল টু মডারেট ইম্পর্টেন্ট, যদি একটা জিনিস কানেক্ট করতে হয় সেটা হলো নিমোসিস্টেটিস জিরোভিসি। অ্যাগেন, নিমোসিস্টেটিস জিরোভিসি থেকে যদি প্রশ্ন আসে, এটা থেকে প্রশ্ন আসার আরো অনেক জিনিস আছে, শুধুমাত্র স্টেনের নাম জিজ্ঞেস করার কথা না। ওকে, আচ্ছা। নেক্সট জিনিস হলো স্পেশাল কালচার রিকোয়ারমেন্টস। অ্যাগেন, ইন জেনারেল এই স্পেশাল কালচার রিকোয়ারমেন্টস এর এই টোটাল টোটাল পেজটাই হলো লো টু মডারেট হাই হেলথ, খুব বেশি হাই হেলথ না। ঠিক আছে, পড়া না পড়া এটা টোটালি আপনাদের উপর। আপনারা পড়তে পারেন, নাও পড়তে পারেন। না পড়লে খুব একটা সমস্যা হবে না। তারপরে কথা চলে আসি অ্যানারোবিক ব্যাকটেরিয়া কি। অ্যানারোবিক ব্যাকটেরিয়া এটা এটা পড়া উচিত কেন? অনেক সময় আপনাকে যেটা করবে, বলবে কি যে আমি এই ইনফেকশন হয়েছে, স্যাম্পল কালেক্ট করছি, স্যাম্পল কালেক্ট করার পর আমি কালচারে গ্রো করছি, এই অর্গানিজম দেখা গেছে, অথবা সামহাও এই অর্গানিজম গুলোকে আইসোলেট করা হয়েছে। তখন আপনাকে বুঝতে হবে যে এটা একটা মিক্সড ইনফেকশন, অর্থাৎ এখানে অ্যানারোবিক ব্যাকটেরিয়াও আছে, আদার ব্যাকটেরিয়াও আছে। তো মিক্সড ইনফেকশন মানে কি? এইভাবে আপনাকে চিন্তা করতে হবে। ওকে, অলরাইট। সো এই জন্য আপনাকে অ্যানারোবিক ব্যাকটেরিয়া কারা আছে তাদের নামগুলো মোটামুটি জানা উচিত, কিন্তু তারা আর কি কি কাজ করে হাবি জাবি ওগুলো দরকার নেই। ফ্যাকাল্টেটিভ অ্যানারোব কারা আছে? মডারেট টু লো yield। ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া কারা আছে? অনেক সময় আপনাকে বলতে পারে যে আন্ডার মাইক্রোস্কোপ আমি সেলের ভিতরে ব্যাকটেরিয়া দেখছি, অথবা ফ্যাকাল্টেটিভ ইন্টারসেলুলার এই ব্যাকটেরিয়া গুলো সেলের ভিতরে যেতে পারে। অ্যাগেন, মডারেট টু লো yield, ওরকম বেশি পড়া দরকার নাই। এই পেজের মধ্যে একটা জিনিস হলো সুপার ডুপার হাই yield, পরীক্ষায় আসবেই আসবে, না আসলে টাকা ফেরত। সেটা হলো এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া কারা আছে, এবং এই এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়ার সাথে কিসের সম্পর্ক। এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, আমরা একটু আগে ক্যাপসুলের ফাংশন জেনেছি যে তারা ফ্যাগোসাইটোসিসকে প্রিভেন্ট করে। তাহলে ফ্যাগোসাইটোসিসকে যখন প্রিভেন্ট করে, তাহলে ফ্যাগোসাইটোসিস তো আমার করতেই হবে। করার জন্য যে কাজ দরকার সেটা হলো অপসোনাইজেশন দরকার, এবং অপসোনাইজেশন হওয়ার জন্য যে লোকেশনটা ইম্পর্টেন্ট সেটা হলো স্প্লিন। তাহলে স্প্লিন যদি না থাকে, তাহলে আমি এই এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া দিয়ে আমি কি হবে? আমার সেপ্টিসেমিয়া হবে। এখন এই এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া থেকে যখন আমি দেখবো সেপ্টিসেমিয়া হব, আমি মারা যাব, তখন আমাকে দেখতে হবে যে মোস্ট কমন এনক্যাপসুলেটেড অর্গানিজম কারা যাদের দিয়ে আমার কি হতে পারে, সেপ্টিসেমিয়া হতে পারে। তাহলে মোস্ট কমন হলো স্ট্রেপ্টোককাস নিউমোনি, নট মেনিনজাইটিস, স্ট্রেপ্টোককাস নিউমোনি। তারপরে হলো মেনিনজাইটিস, তারপর হলো ইনফ্লুয়েঞ্জি। আর এটা হলো ওরা নিউমোনিক্স বানানোর জন্য এটা বানাইছে। তাহলে মোস্ট কমন অর্গানিজম হলো স্ট্রেপ্টোককাস নিউমোনি, মনে থাকবে। এখন যখন আমরা দেখবো যে এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া কারা আছে, তার মানে কি এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া সবাইকে দিয়েই ইনফেকশন হওয়া সম্ভব? যেই মানুষটার স্প্লিন নাই, হ্যাঁ, সবাইকে দিয়ে ইনফেকশন হওয়া সম্ভব, সবাইকে দিয়ে সেপ্টিসেমিয়া হওয়া সম্ভব। ইন্টারেস্টিং ব্যাপার হলো সবাই মোস্ট কমন না, সবাই খুব বেশি কমন না, এবং সবার এগেনস্টে ভ্যাকসিন তৈরি করা যায় না। তাহলে কাদের এগেনস্টে ভ্যাকসিন তৈরি করা যায়?
এই তিনজনের এগেনস্টে ভ্যাকসিন তৈরি করা যায়। তাহলে যে তিনজন, এরা হলো খুবই কমন, এবং এই তিনজনের এগেনস্টে ভ্যাকসিন তৈরি করা যায়, তাহলে আমরা তাদের এগেনস্টে ভ্যাকসিন তৈরি করব। মনে থাকবে? ওকে। তাহলে ক্যাপসুলার পলিস্যাকারাইড, এটা তো একটা পলিস্যাকারাইড, তাহলে আমরা জানি একটা কার্বোহাইড্রেটের এগেনস্টে তো ভ্যাকসিন তৈরি করা পসিবল না, তাহলে কি করতে হবে? কনজুগেট ভ্যাকসিন তৈরি করতে হবে। এই কথাটা আর একটা কনসেপ্ট কি করার জন্য, সেটা হলো টি সেলকে অ্যাক্টিভেট করার জন্য। ইউরিয়াস পজিটিভ অর্গানিজম, ইউরিয়াস অ্যাগেন এটা মডারেট, লো ইয়েল না, মডারেট হাই ইয়েল্ড একটা জিনিস। সেটা হলো যে এই ইউরিয়াস এটা কি বলে, এই ইউরিয়াস দিয়ে তারা কি কি কাজ করে, দুইটা জায়গায় আপনাকে কোশ্চেনটা জিজ্ঞেস করবে। এক হলো এইচ পাইলোরি, এইচ পাইলোরি হাই অ্যাসিডিক এনভায়রনমেন্টে টিকে থাকে কি করে, এটা হলো ডিউ টু প্রেজেন্স অফ ইউরিয়াস। তারপরের কথা হলো আপনাকে জিজ্ঞেস করবে যে কিছু কিছু অর্গানিজম আছে যারা যখন ইউটিআই করে তখন রিনাল স্টোন ফর্ম করে, সেই ইনফেকশনের জন্য রিনাল স্টোন ফর্ম হয়। তাহলে প্রিডিসপোজেস টু দ্য স্ট্রোভাইট স্টোন, পার্টিকুলারলি প্রোটিয়াস। এই কথাটা, এই দুইটা ব্যাকটেরিয়া এখান থেকে আপনাকে জিজ্ঞেস করার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে। তারপরে কথা চলে আসি ক্যাটালেস পজিটিভ। আপনাদের কিন্তু বাই দ্য এন্ড আপনাদের বুঝে ফেলা উচিত যে আমি কিভাবে মানে ডিসাইড করি, কিভাবে আমি বুঝি যে কোনটা হাই ইয়েল্ড কোনটা লো ইয়েল্ড। দেখেন, ইউএসএমএল মানে হলো কানেক্টেড। ইউএসএমএল অলওয়েজ একটার সাথে আরেকটাকে কানেক্ট করতে পারবে, এরকম টপিক আপনাকে জিজ্ঞেস করবে। ক্যাটালাস পজিটিভ, আপনারা অলরেডি বুঝতে পারছেন এটা কেন হাই ইয়েল্ড। যখন আমরা জেনারেল প্যাথোলজি পড়েছি, যখন আমরা ইমিউনোলজি পড়েছি, তখন আমরা একটা কথা বলেছি, সেটা হলো ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ, যেখানে এনএডিপিএইচ অক্সিজেনেজ ডেফিসিয়েন্সি নামক একটা ডিজিজ হয়। এই ডিজিজে যেটা হয়, এই ডিজিজে ইনফেকশন হবে শুধুমাত্র ক্যাটালাস পজিটিভ অর্গানিজম দিয়ে। এখানে ডিজিজ হবে কাদেরকে দিয়ে? ক্যাটালেস পজিটিভ অর্গানিজম দিয়ে। অ্যাগেন, দেয়ার আর সো মেনি রিজন হোয়াই আই হেট নেমোনিক্স। কারণ যখন সে নেমোনিক্স দিচ্ছে, সবার আগে নিয়ে আসছে বর্ডেটেলা পার্টুসিস এর কথা। কিন্তু একটা মানুষ বর্ডেটেলা পার্টুসিস না, বরং স্টেফাইলোকক্কাই দিয়ে ইনফেকশন হয়ে মারা যাবে। এবং আপনাকে সিনারিতে স্টেফাইলোকক্কাস দিয়ে ইনফেকশন হয়েছে সেই কথা বলবে, সিডোমোনাস দিয়ে ইনফেকশন হয়েছে সেটার কথা বলবে, ইকোলের কথা বলবে, ক্যান্ডিডের কথা বলবে। বাকি ভূগোল চুগোল যেগুলো সবার আগে দিয়ে রাখছে, এগুলোর কথা বলবে না। ঠিক আছে, এগুলো আপনার সিনারিতে দিবে না। তার মানে যখন আপনি নেমোনিক্স নিয়ে নেমোনিক্সটাকে আপনি কি করবেন, মানে মেমোরাইজ করবেন, তখন আপনার মধ্যে একটা ফলস স্যাটিসফ্যাকশন কাজ করবে যে ওয়েল, আমি অনেকগুলো অর্গানিজমের নাম মনে রাখতে পারছি যে কারা কারা ক্যাটালিস্ট পজিটিভ। আপনি এটার পেছনে অনেক সময় দিবেন, অনেক ইয়া দিবেন, পরে ফেসবুকে স্ট্যাটাস দিবেন অনেক কষ্ট করছেন আপনি স্টেপ ওয়ান দেওয়ার জন্য। কিন্তু অ্যাগেন আপনি অযথা এই কষ্টটা করতেছেন। তিনটা জিনিস চারটা জিনিস না মনে রাখলে হয়তো, স্টেফাইলোকাক্কাস অরিয়াস, ইকোলাই, ক্যান্ডিডা, এরপরে হলো সিডোমোনাস। বাকি জিনিস মনে না রাখলেও চলবে। আপনার কাছে কখনো বলবে না যে তার ক্যাটালিস পজিটিভ, সরি কি বলে, তার ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ, এই জন্য রিকারেন্ট এইচ পাইলোরি ইনফেকশন হচ্ছে। যদি এরকম কোশ্চেন একটা দেখাইতে পারেন ই ওয়ার্ল্ড থেকে, এনবিএমই থেকে, আমার কাছে আসবেন, আমি টাকা ফেরত দিয়ে দিব। একটা কোশ্চেন দেখাবেন যে ভাই আপনি আপনি বলছেন ক্যাটালিস পজিটিভ অর্গানিজম দিয়ে রিকারেন্ট ইনফেকশন হচ্ছে, ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ, এইটার উদাহরণ হিসেবে কখনো সিনারিতে এইচ পাইলোরিটির কথা বলবে না। রিকারেন্ট বারবার, আরে কোনোভাবে এইচ পাইলোরি ট্রিট করা যাচ্ছে না, কারণ হলো তার কি বলে ক্রনিক গ্রানুলোমাটাইটিস, এরকম আসবে না। আনেন, আমি টাকা ফেরত দিয়ে দিব। ঠিক আছে, বাকি সব অনেক কিছু, হ্যাঁ কিছু কিছু আসতে পারে, সবচেয়ে বেশি সম্ভাবনা স্টেফাইলোকক্কাস অরিয়াস, ক্যান্ডিডা, লিস্টেরিয়া, সামটাইমস নোকার্ডিয়া মেবি, বাট সবচেয়ে বেশি হলো স্টেফাইলো, ইকোলাই, সিডোমোনাস। এইটা হলো সবচেয়ে বেশি, এগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে। তারপরে কথা হলো পিগমেন্ট প্রডিউসিং ব্যাকটেরিয়া। এগেন এগুলো হলো ওই যে আমাদের আইটেমে জিজ্ঞেস করার কোশ্চেন। ওকে, আইটেমে জিজ্ঞেস করার কোশ্চেন, না পারলে সমস্যা নাই। লো ইয়েল্ড, ইন ভিভো বায়োফিলামেন্ট, ইন ভিভো সরি বায়োফিল্ম, ইন ভিভো বায়োফিল্মের মধ্যে এই কোশ্চেন যদি আপনি না পারেন, পরীক্ষা মানে খারাপ হয়ে যাবে আপনার কাছে। আপনি একটা সহজ কোশ্চেন পারলেন না, এরকম একটা অবস্থা হবে আর কি। একটা পেশেন্টকে ক্যাথেটার করা হয়েছে, প্রস্থেটিক ডিভাইস অথবা তার প্রস্থেটিক ডিভাইস, নি প্রস্থেসিস, এই প্রস্থেসিস, সেই প্রস্থেসিস, এনি কাইন্ড অফ প্রস্থেসিস, আপনার চিন্তা করা দরকার নেই কি প্রস্থেসিস। ওকে। কি দিয়ে ইনফেকশন হয়েছে? এস এপিডার্মিডিস। ডেন্টাল প্লাক ছিল, কোন একটা ডেন্টাল প্রসিজিওর হয়েছে, ডেন্টাল প্রসিজিওর হওয়ার পরে কয়েকদিন পরে তার ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস হয়েছে, ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই, মুখস্থ করে ফেলেন। সিডোমোনাস অ্যারুজিনোসা, এটা লাগবে, হ্যাঁ এটা লাগবে। ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, কন্টাক্টলেস অ্যাসোসিয়েটেড কেরাটাইটিস, একটা পেশেন্টের হলো রেসপিরেটরি ইনফেকশন হয়েছে যার কিনা সিস্টিক ফাইব্রোসিস, সিডোমোনাস, 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 পি অ্যারুজিনোসা মনে থাকবে না, সিডোমোনাস দেন, সিডোমোনাস নিয়ে লিখে রাখেন, মনে থাকবে। নন টাইপেবল এইচ ইনফ্লুয়েঞ্জি অটাইটিস মিডিয়া, একটা বাচ্চা এই ইনফ্লুয়েঞ্জি কি বলে অটাইটিস মিডিয়া নিয়ে আসছে,
একটা ইয়ং অ্যাডাল্ট অটিটিস মিটে নিয়ে আসছে, জিজ্ঞেস করবে তার কমন অর্গানিজমের নাম কি, মোস্ট কমন অর্গানিজমের নাম হলো এইচ ইনফ্লুয়েঞ্জি। হ্যাঁ, এই টেবিলটাও এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো এই পেজ থেকে আমরা উপরের এইটুকু ইম্পর্টেন্ট, নিচের এইটুকু ইম্পর্টেন্ট, একটু সময় দিব, 20 মিনিট সময় দিব, আত্মস্থ করব, কনফিডেন্ট থাকবো যে ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ মনে থাকবে। তারপর আমি কোশ্চেনের সাথে এটাকে কোরিলেট করব, বুম শাকালাকা, এবং হোপফুল থাকবো, পজিটিভ থাকবো যে ইনশাল্লাহ এটা থেকে প্রশ্ন আসবে, আমি পারবো ইনশাল্লাহ। পজিটিভ থাকতে হবে। বুঝা গেছে? সবাই বুঝতে পারতেছি? ইন্টারেস্টিং না? খুব বেশি কমপ্লিকেটেড? খুব বেশি কমপ্লিকেটেড না তো? পারা যাবে ইনশাল্লাহ, চলেন সামনে আগাই। তারপরের কথা হলো স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া। হ্যাঁ, এইটা, দিস ইজ সামথিং ইম্পর্টেন্ট। ওকে, কেন ইম্পর্টেন্ট আমরা অলরেডি বুঝে ফেলছি যে স্পোর, এটাকে ডিস্ট্রয় করাটা ডিফিকাল্ট। তো ডিস্ট্রয় করাটা ডিফিকাল্ট, কখনোই কি ডিস্ট্রয় করা যাবে না? হ্যাঁ, কখনো কখনো এটাকে ডিস্ট্রয় করা যাবে কিছু স্পেশাল প্রিকশনের মাধ্যমে, সেটা হলো হাইড্রোজেন পারঅক্সাইড আয়োডিন বেসড এজেন্ট, স্পোরিসিডাল। দেখেন, খেয়াল করে, আমরা যখন একটা অপারেটিভ ফিল্ড, আমরা যখন সার্জারি করি, সার্জারি করার সময় যখন যে স্কিনটাকে আমরা যে ক্লিন করি, তো আমরা কোন লেভেলে ক্লিন চাই যেন আমরা সবকিছু ইরাডিকেট করতে পারি, ইনক্লুডিং স্পোর, রাইট? এই জন্য আমরা এখানে আয়োডিন বেসড একটা কিছুতে ক্লিন করি। এইভাবে যদি একটু মাথায় রাখেন, তাহলে কিন্তু আপনার হয়ে গেল। সামথিং কিছু একটা অ্যাসোসিয়েটেড করেন মাথায় রাখার জন্য। সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যেটা, মাইক্রোবায়োলজিতে যখন আপনি বিভিন্ন জিনিস পড়বেন, আপনার অনেক বলবে যে আচ্ছা বলো, প্রোটিয়াস পজিটিভ অর্গানিজম কি আছে, ক্যাটালিস পজিটিভ অর্গানিজম কি আছে, এইটা সাথে ওই অর্গানিজম কি আছে, এইরকম করে ওই রকম অর্গানিজম কি আছে, এরকম অনেক কিছু আসবে। আই হেট নিমোনিক্স, আমি অনেকবার বলছি, দ্য বেস্ট ওয়ে অফ রিডিং এই অ্যাসোসিয়েটিং দ্য ডিজিজ, কিছু ডিজিজ কে কোরিলেট করে ফেলা, সিনারিও থিঙ্ক করা। আচ্ছা ওরকম একটা ডিজিজ হয় না, হ্যাঁ, ওইটা কিন্তু স্পোর্টের মাধ্যমে হয়। ওকে, আচ্ছা ওই যে ওরকম একটা ডিজিজ হয় না, গ্যাস গ্যাংগ্রিন, হ্যাঁ, ওইটা কিন্তু স্পোর ফর্মিং অর্গানিজমের মাধ্যমে হয়। ও ওয়াও। আচ্ছা তুমি ক্লোস্ট্রিডিয়াম ডেফিসিটের কথা শুনছো? যে অ্যান্টিবায়োটিক নিচ্ছে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক নিচ্ছে, হসপিটালাইজড, তারপরে তার হঠাৎ করে শুরু হয়েছে ওয়াটারি ডায়রিয়া। হ্যাঁ ভাইয়া শুনছি তো, ওটাও কিন্তু স্পোরের মাধ্যমে হচ্ছে। ও ওয়াও। আচ্ছা তুমি বটলিনাম শুনছো? ওই যে মধু খাইছে তারপরে প্যারালাইজড হয়ে যাওয়ার মতো অবস্থা, হ্যাঁ ভাই আমি শুনছি তো, ওইটাও কিন্তু তোমার স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া। তারপরের কথা হলো যে তুমি ব্যাসিলাস সিরিয়াস নাম শুনছো? যে রিহিটেড রাইস, ফ্রাইড রাইস অনেকক্ষণ গরম করে রাখা, সেটার মধ্যে স্পোর গ্রো করে এবং পরবর্তীতে খাওয়ার পরে ফুড পয়জনিং হয়। হ্যাঁ শুনছি। ওয়াটারি ডায়রিয়া স্পেসিফিকলি, ওকে, সেটাও হলো ব্যাসিলাস সিরিয়াস, সেটাও কিন্তু ফুড পয়জনিং থেকে আসছে, রাইট? তা আপনি যখন এইভাবে থিঙ্ক করবেন, আপনার মধ্যে ওই স্যাটিসফ্যাকশনটা থাকবে না, যে মেমোরাইজ করার যে একটা স্যাটিসফ্যাকশন আমরা ওভার দ্য ইয়ার ডেভেলপ করছি, কোনো কিছু মেমোরাইজ করতে পারলে এবং পরবর্তীতে মেমোরাইজ করা জিনিসটাকে রিপ্রোডিউস করে বলতে পারলে আমরা খুব হ্যাপি ফিল করি। অনেকদিন ধরে যে আমাদের একটা উইয়ার্ড কালচার ডেভেলপ করছি, সেটা থাকবে না, কিন্তু এটা খুব ইফেক্টিভ হবে। এবং যখন আপনাকে সিনারিও জিজ্ঞেস করা হবে, তখন আপনি পিক করতে পারবেন। ওকে, খুবই ইফেক্টিভ পড়াশোনা হবে। লিসেন, পড়াশোনা কিন্তু মানে একটা হলো ইফেক্টিভ, আর একটা হলো আপনি মানে মাই গড অনেক পড়তেছে। আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে ইফেক্টিভ পড়াশোনার বলতে একটা ডিফারেন্ট জিনিস আছে, রাইট? চলে আসি, নেক্সট হলো ব্যাকটেরিয়াল, সরি, ব্যাকটেরিয়াল ভিরুলেন্স ফ্যাক্টর। হোয়াট ডু থিঙ্ক, হোয়াট ডু মিন বাই দ্যাট? ব্যাকটেরিয়াল ভিরুলেন্স ফ্যাক্টর বলতে কি বোঝায়? এটাতে বোঝায় ব্যাকটেরিয়া কিভাবে ডিজিজ প্রডিউস করে, অথবা ব্যাকটেরিয়া কিভাবে ডিজিজ প্রডিউস করার ব্যাপারে সে আগায় আর কি, মানে সামথিং লাইক দ্যাট। তো প্রথমে আপনার ব্রেনকে একটা ইনফরমেশন দিয়ে দিবেন, হোয়াট ইজ দ্যাট, এটা কি, কি দেখতে যাচ্ছি এখন আমরা, আমরা এখন কি পেতে যাচ্ছি, আমরা এখন কি শুনতে যাচ্ছি, আমরা এখন কি পড়বো। ব্রেনকে অনেক অনেক ভাবে ব্রেনকে অরিয়েন্টেড করতে হয়। ব্রেন কোনো সারপ্রাইজ পছন্দ করে না, ব্রেন কখনো সারপ্রাইজ পছন্দ করে না। দ্যাটস ওয়াই ওই যে বাসায় একটা আননোন আঙ্কেল আসতো যখন আব্বার অফিস থেকে, ভালো লাগতো না, মানে একটা আনইজি ফিল হতো, তাই না? তো আপনার ব্রেন রে আপনি পড়ালেখা যদি এভাবে দেখেন, একটা আব্বুর অফিসের আননোন আঙ্কেল, তো মানে খুবই উইয়ার্ড একটা অবস্থা। এরকম করা যাবে না, ব্রেনকে আস্তে আস্তে প্রমোট করতে হবে, ব্রেনকে আস্তে আস্তে মানে বলতে হবে, ইন্ট্রোডিউস করাইতে হবে, ফ্যামিলিয়ার করাইতে হবে, তারপরে ধীরে 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 ইয়া করতে হবে। এবং যখন দেখবে যে হ্যাঁ আমি এটাতে ফ্যামিলিয়ার, তখন দেখবেন ভালো লাগতেছে। আপনারা দেখেন যে কোনো একটা পার্টিকুলার জিনিস আপনাদের পড়তে ভালো লাগে না, ডু ইউ নো হোয়াই? অ্যাগেন একটা কারণ হলো আনফ্যামিলিয়ার, কারণ আপনার পড়ার ওই টপিকটা হয়ে গেছে আপনার আব্বুর অফিসের আননোন আঙ্কেল। কিভাবে এটাকে রিমুভ করতে হবে?
এক্সপোজার বাড়াইতে হবে। বইটা ওই টপিকটা খুলে সামনে বসে থাকেন, পৃষ্ঠা উল্টান, একটা দুটা সেন্টেন্স পড়েন, ওইটা রিলেটেড একটা ভিডিও টিডিও দেখেন ইউটিউবে, সামহাও ওটার সাথে কিছু সময় কাটান, দেখবেন হয়ে গেছে ইনশাআল্লাহ। ওকে। ব্যাকটেরিয়াল ভিরুলেন্স থেকে পরীক্ষার প্রশ্ন মাস্ট। এই একটা টেবিল থেকে একটা, ভাই আপনি কয়বার বলেন পরীক্ষায় প্রশ্ন মাস্ট ভাই, মানে আমার কিচ্ছু করার নেই, সত্যি আসবে, ট্রাস্ট মি। ক্যাপসুলার পলিস অলরেডি আমরা কিছু পড়ে ফেলছি, ক্যাপসুলার পলিস্যাকারাইড পড়ে ফেলছি। প্রোটিন এ, ওরে আল্লাহ এত ইম্পর্টেন্ট বলে বোঝানোর মতন না। এটা হলো স্টেফাইলোককাস অরিয়াসের মধ্যে থাকতেছে, প্রিভেন্ট অপসোনাইজেশন এন্ড ফ্যাগোসাইটোসিস, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, ইমিউনোগ্লোবিন জি কে সে পকাত করে দেয়। আইজিএ প্রোটিয়েজ, সে আইজিএ যখন আপনি রিলিজ করেন সিক্রেটরি অ্যান্টিবডি, সেই আইজিএ গুলোকে ইনঅ্যাক্টিভ করে দেয়। কোন ব্যাকটেরিয়া এটা রিলিজ করতে পারে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, একটু যদি খেয়াল করেন, এরকম ব্যাকটেরিয়া যেখানে আইজিএ রিলিজ হওয়ার কথা, কোন একটা মিউকাস সারফেস, তাহলে এরকম একটা ব্যাকটেরিয়া যে ওই মিউকাস সারফেসটা তার দরকার ওইখানে যাওয়ার, তাই না? তাহলে স্টেফাইলোকক্কাস নিউমোনি, সরি স্টেপ্টোকক্কাস নিউমোনি, এইচ ইনফ্লুয়েঞ্জি, ওকে, ওর তো রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়ে যায়। নিশেরিয়া, ওকে, ইদার এটা রেসপিরেটরি ট্র্যাক্টের কথা বলছে যদি নিশেরিয়া মেনিনজাইটিস হয়, অথবা ইউরোলজিক্যাল ট্র্যাক্টের কথা বলতেছে, ইউরোজেনিটাল ট্র্যাক্টের কথা বলতেছে যদি নেইসেরিয়া গনরি হয়। বাট অ্যাগেইন মিউকোসাল সারফেস, সিক্রেশনস, এবং সেখানে সিক্রেটরি অ্যান্টিবডিজ থাকবে, সেই সিক্রেটরি অ্যান্টিবডিজ গুলোকে ওভারকাম করে আমাকে ঢুকতে হবে। সেন্স মেক করে, খেয়াল করছেন যে মোটামুটি সেন্স মেক করে কিনা, নাকি আপনি একটা মানে মন্ত্র মুখস্থ করতেছেন? মোটামুটি সেন্স মেক করে, এভাবে আগাবে। এটা হলো ফার্স্ট টাইম যারা রিডার তাদের জন্য। মিস্টেকটা হয় যখন আমরা রিভিশন করি, আমরা মনে করি কি, ওকে, এখন আমি রিভিশন করতেছি, এখন রিভিশন করতে হলে এখন আমাকে আবার এরকম মুখস্থ করতে হবে, মুখস্থের মতন পড়তে হবে এবং গুনগুন গুনগুন করে পড়তে হবে। নো, এভরি টাইম যতবার আপনি এটা পড়তে আসবেন, এরকম সেন্স মেকিং কনভারসেশন হতে হবে আপনার ব্যাক অফ ইওর হেড, আপনার ব্রেনের মধ্যে এরকম একটা সেন্স মেকিং কনভারসেশন হবে, কনভারসেশনাল পড়াশোনা হবে। তো কনভারসেশনাল পড়াশোনা করতে গেলে যেটা মনে হয়, ওই যে দীর্ঘদিনের অভ্যাস তো, এই গুনগুন ভুন ভুন পুন পুন ঢুলে ঢুলে ঝুলে ঝুলে জোরে আওয়াজ করে এভাবে পড়লে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন হয়, মনে হয় যে হ্যাঁ, আই ডিড সামথিং, আই রেড সামথিং, আই মেড সাম প্রোগ্রেস, এটার একটা স্যাটিসফ্যাকশন আসবে। এবং এটা একটা ফলস স্যাটিসফ্যাকশন, কারণ মানে হোয়াট ইউ হ্যাভ লার্ন সো ফার, যে এটা হলো একটা প্রোগ্রেস, ঠিক আছে, এটা হলো একটা এফোর্ট দেওয়া, কিন্তু অ্যাকচুয়ালি দ্যাটস নট। এই জন্য আপনার কাছে একটা একটা ফলস স্যাটিসফ্যাকশন নিয়ে আপনি ঘুরে বেড়াবেন। আর এইভাবে ডিসকাশন করে পড়লে যেটা মনে হবে, আপনার কাছে মনে হবে আই অ্যাম এক্সট্রিমলি স্লো, পড়া হইলো না, পড়লাম না, কি কি করলাম না করলাম, কিন্তু এটা খুবই ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ। ওকে। তখন দেখা যাবে যে আপনার একবার দুইবার তিনবার পড়ার পরে আপনি খুব ভালো পারফর্ম করতেছেন। আর অবশ্যই এরকম মনে হবে যে কিছুই মনে নাই, এরকম একটা ফিলিংস হবে। ঠিক আছে। এম প্রোটিন, এম প্রোটিন সে কিভাবে ফ্যাগোসাইটোসিসকে প্রিভেন্ট করে আমরা সেটা দেখলাম, সেটা দেখবো, সেটা জানবো। তারপরের কথা হলো ব্যাকটেরিয়াল জেনেটিক্স। ব্যাকটেরিয়াল জেনেটিক্স যখন আমরা পড়বো, জাস্ট একটু স্ক্রল করে দেখাই আপনাদেরকে, একটু 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 স্ক্যান করেন, স্ক্যান করার পর আপনি আমাকে বলেন তো যে কোনটার সাথে ব্যাকটেরিয়া রিলেশন আছে, কোন ব্যাকটেরিয়ার নাম রিলেশন করা আছে। যেই দুইটা টপিকে ব্যাকটেরিয়ার নাম রিলেশন করা আছে আমরা শুধু সেই দুইটা পড়বো, এর বাইরে কিচ্ছু পড়বো না। মনে থাকবে? দ্যাটস ইট। পুরোটা না পড়লেও খুব একটা সমস্যা নেই, একটা দুইটা কোশ্চেন আসবে তো কঠিন টপিক বাদ দিয়ে দেন, কোনো সমস্যা নেই, ফেল হবে না। তারপরে টপিক যেটা, সেটা হলো মেইন ফিচার্স অফ এক্সোটক্সিন এন্ড এন্ডোটক্সিন। এখান থেকে একটা প্রশ্ন মাস্ট, এক্সোটক্সিন এন্ডোটক্সিন প্রশ্ন আসবে না, হইতেই পারে না, হইতেই পারে না। এটা এটা যেটা হবে সেটা হলো অবশ্যই সেই কোশ্চেনে আপনাকে কোন একটা সিনারিও, ওকে, সো যেটা হবে সেটা হলো আপনাকে কোন একটা সিনারিওর সাথে কানেক্ট করে দিবে, সেই সিনারিওর সাথে কানেক্ট করার পরেও আপনি যদি এই টেবিলটাকে যদি আপনি মানে কি বলে সবসময় মাথায় রাখতে পারেন, তখন দেখবেন যে আপনি খুব ইজিলি সেই কোশ্চেনটা অ্যান্সার করতে পারতেছেন, কারণ আপনি ইভেনচুয়ালি সেই ব্যাকটেরিয়া গুলোর সাথে পরিচিত হবেন। ঠিক আছে। তা যেটা হয়, আমরা প্রথমে এই টেবিলগুলো মানে প্রথম দিকে যে টেবিলগুলো দিয়ে রাখে, এরা হলো মোস্টলি সামারি টেবিল। তাই এটা প্রথমবার একটা স্টুডেন্টের জন্য খুবই ওভারওয়েলমিং ফিল হয় বা ভালো লাগে না। কিন্তু আপনাদের মানে আপনারা যারা বিগিনার, আপনারা যারা প্রথমবার ইউএসএমএল প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের যেটা করা উচিত, প্রথমবার একটু দেখবেন এখানে কি আছে, তারপরে আপনি প্রতিটা ব্যাকটেরিয়া পড়বেন, তারপরে আবার এখানে ব্যাক করবেন, যে কারণ এই টেবিলগুলো হলো সামারি টেবিল। এক্সোটক্সিন কি, এন্ডোটক্সিন কি,
প্রথম কথা, সোর্স কি, কোথায় থাকে কোথায় থাকে না, সিক্রেটেড হয় নাকি সিক্রেটেড হয় না, সিক্রেটেড ফ্রম দ্য সেলস, ইয়েস নো, কেমিস্ট্রি, কেমিক্যালি সেটা কি ধরনের কম্পোনেন্ট, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, লোকেশন অফ দ্য জিন, এই এক্সোটক্সিনটা কোন জায়গা জিন থেকে আসবে, এন্ডোটক্সিনটা কোন জায়গা জিন থেকে আসবে, খুব একটা ইম্পর্টেন্ট না, মনে রাখতে পারলে ভালো। টক্সিসিটি, কার টক্সিসিটি লেভেলটা কিরকম, ক্লিনিক্যাল ইফেক্ট, সে কিভাবে কাজ করে, আমরা এটা দেখবো। যে এক্সোটক্সিন যেগুলো হয়, এটা হলো বিভিন্ন ব্যাকটেরিয়া তার বিভিন্ন সার্টেন, এই এক্সোটক্সিনটা এই কাজ করে, এই এক্সোটক্সিনটা এই কাজ করে, এটা দেখবো। কিন্তু এন্ডোটক্সিন ইন জেনারেল এই কাজগুলো করে, ঠিক আছে, সেপ্টিসেমিয়ার ফিচার গুলো নিয়ে আসে। মোড অফ অ্যাকশন, অ্যাগেন, যেহেতু পার্টিকুলার এক্সোটক্সিন পার্টিকুলার ফাংশন করে, এটা ব্যাকটেরিয়ার উপরে ডিপেন্ড করে কোন টক্সিনের কথা বলতেছি। আর এন্ডোটক্সিন গুলো, ওই যে বললাম জেনারেলাইজড সিস্টেমিক ইফেক্ট করে, সেটা হলো এটার মাধ্যমে। অ্যান্টিজেনিসিটি, এক্সোটক্সিন এই পার্টিকুলার টক্সিনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করা সম্ভব, কিন্তু এন্ডোটক্সিন এটার সাথে তৈরি করা পসিবল না, তার কারণ তাদের অ্যান্টিজেনিসিটি কম। ভ্যাকসিন, টক্সেড এবং ভ্যাকসিন, অগেন আমরা সাবসিকুয়েন্ট পেজগুলোতে দেখতে পাবো হিট স্টেবিলিটিটা কোনটা কিরকম, ঠিক আছে, এটা আমরা দেখবো। এবং কি কি ডিজিজ আছে আমরা সেই ডিজিজ গুলোকে দেখলাম। ব্যাকটেরিয়া উইথ এক্সোটক্সিন, এখন চলে আসলো সেই এক্সোটক্সিন, এই টেবিলটা পড়ার উপায়টা কি? এই টেবিলটা পড়ার উপায় হলো অ্যাগেন, টেক এ ডিপ ব্রেথ এবং নিজের ব্যাপারে একটা ভালো ধারণা রাখেন। আপনি অলরেডি অনেক কিছু জানেন এগুলো সম্পর্কে, অনেক কিছু এগুলো সম্পর্কে জানেন, অনেক কিছু অলরেডি পড়ছেন জীবনে একবার হলেও। এখন আমি এটা দেখবো। তো পড়ার সিস্টেম হলো অর্গানিজম কি কি ডিজিজ করে, প্রথমে সিম্পল এই কোশ্চেনটা দেওয়া। কর্নি ব্যাকটেরিয়াম ডিফথেরি, আচ্ছা ডিফথেরি কি ডিজিজ করে, সো প্রথমে আমি কলাম, সবার লেফট সাইডের কলামটা পড়বো এবং সবার রাইট সাইডের কলামটা পড়বো, ঠিক আছে। তারপর আমি দেখবো যে ওকে, সে ডিফথেরিয়া টক্সিনটা এরকম কাজ করে এবং সে কিভাবে করে। যখন দেখবো আমি কিভাবে করে, তার কিছু জিনিস আমার কাছে সেন্স মেক করবে, কিছু জিনিস আমার কাছে সেন্স মেক করবে না। যদি এই পরীক্ষাটা পাশ ফেল না হয়ে স্কোরিং সিস্টেম হতো, আমি আপনাদেরকে 100% ট্রাই করতাম এটাকে সেন্স মেকিং করানোর জন্য। কিন্তু যেহেতু এখন এটা পাস ফেল এক্সাম, সেন্স মেক করার দরকার নেই, জাস্ট কিপ গোয়িং। সিডোমোনাস, মানে পাস ফেল না হয়ে স্কোরিং সিস্টেম হলে আমি বলতাম যে না, এটা সার হবে না। সিডোমোনাস অ্যারুজিনোসাস যদি একজোটক্সিন প্রডিউস করে, সে সেল ডেথ করতে পারে, এভাবে ডিজিজ করবে। তার মেকানিজম অ্যাকশনটা ডিপথেরা টক্সিনের মতন, এই দুজনের সেম মেকানিজম টক্সিন। শিগেলা, হোয়াট ডু থিঙ্ক, শিগেলা কি কাজ করে? নিশ্চয়ই ডায়রিয়া করে, ডিসেন্ট্রি করে। তাহলে শিগেলা এভাবে ডায়রিয়া করতেছে, ডিসেন্ট্রি করতেছে, তাহলে শিগেলা কিভাবে কাজ করতেছে? ইনঅ্যাক্টিভেট সামহাও একটা জিনিস, এডিবি রাইবোজাইলেশন, এটা প্রোটিন সিনথেসিসের একটা ফ্যাক্টর ব্যাপার, এটা হলো প্রোটিন সিনথেসিসের একটা ওয়ে। সামহাও একটা কিছু দিয়ে মনে রাখেন আর কি, ওকে। এন্টারো হেমোরাজিক এন্টোটক্সিন, এটা কোন স্পেসিফিক টাইপ এটা প্রডিউস করে? দেখেন আমরা এটা সামনে পাবো, এবং সে হলো হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম করে, এই জিনিসটা আমরা পড়বো, ওকে। তারপর আমরা চলে আসি এন্টারোটক্সিজেনিক ইকোলাই। এন্টারোটক্সিজেনিক ইকোলাই হিট লেভেল, হিট স্টেবল, কি ধরনের ডিজিজ করতেছে? ব্যাসিলাস অ্যানথ্রাসিস কি ধরনের ডিজিজ করতেছে? ব্যাসিলাস অ্যানথ্রাসিসটা অত বেশি ইম্পর্টেন্ট না, বাট অনেক সময় আসতে পারে, মডারেট হাই। ভিডিও কোয়ালিটি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমরা যখন এই জিনিসগুলোতে দেখবো, কিছু কিছু এরিয়া আছে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমি খালি মেজরিটি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট সেটা বলতেছি। ব্যাসিলাস অ্যানথ্রাসিস কম ইম্পর্টেন্ট, আসলে বাকি সবগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে কথা হলো ব্যাকটেরিয়া উইথ এক্সোটক্সিনের মধ্যে কোলোস্ট্রিডিয়াম পারফিনজেন্স, কোলোস্ট্রিডিয়াম পারফিনজেন্স কি ডিজিজ করে? সেই ডিজিজ করে সেই টক্সিনটার নাম কি, তার মেকানিজম অ্যাকশন কি? স্টেফটোকক্কাস পায়োজিনাস কি ধরনের ডিজিজ করে? এবং এটা এটা লো ইয়েল্ড বলতে পারেন আপনারা চাইলে। স্টেফাইলোকক্কাস অরিয়াস এটা হাই ইয়েল্ড, স্টেফটোকক্কাস পায়োজিনাস এটা হাই ইয়েল্ড। এন্ডোটক্সিনের মধ্যে চলে আসি। অ্যাগেন শুধুমাত্র মানে এক্সোটক্সিন এবং এন্ডোটক্সিন দুইটা থেকে প্রশ্ন আসবে, তার মানে আপনি এইখান থেকে শুরু, এই টেবিলের এখান থেকে শুরু, এই পুরো টেবিল পড়ে এইখান থেকে এই পর্যন্ত পড়বেন। দুইটা কোশ্চেন, 2 থেকে 3টা কোশ্চেনের গ্যারান্টি দেওয়া যায় শুধুমাত্র এটুকু থেকে। এবং যখনই আপনাদেরকে যেগুলো বলি না, যে এখান থেকে একটা কোশ্চেন, এখান থেকে 2টা কোশ্চেন, এখান থেকে এইভাবে আমরা আসলে ওই ইউএসএমএলই মেইন পরীক্ষা 280টা কোশ্চেন ফেস করব ইনশাল্লাহ। এবং চেষ্টা করব যাচ্ছে এখান থেকে কোশ্চেন আসলে যেন মিস না হয়, ওকে। সো অ্যাগেন এন্ডোটক্সিন নিজের ব্রেনকে আবার রিওরিয়েন্টেড করতে হবে, কোথায় থাকে,
কোন অর্গানিজমে থাকে, কেমিক্যালি কি ধরনের স্ট্রাকচার, মেইন মেকানিজম অফ অ্যাকশন কি। মেইন মেকানিজম অফ অ্যাকশনটা যখন এখানে আসে, তখন এখানে প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট। বিশ্বাস করেন আমার মেইন পরীক্ষা তো সেম ঘটনা ঘটছে। ইসিরে মনে করতে পারতেছি না, ইসিরে মনে করতে পারতেছি না, এরকম মনে হইতেছিল। ঠিক আছে। So, তারা মেইনলি তিনটা পাথওয়েতে কাজ করে। একটা হলো ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন যখন হবে, ওকে, সেটা দিয়ে ফিভার হওয়া পসিবল, হাইপারটেনশন হওয়া পসিবল, কিন্তু সেটা দিয়ে ডিসেমিনেট ইন্টারভাসকুলার কোয়াগুলেশন হওয়া পসিবল না। এইভাবে চিন্তা রাখতে হবে। তাহলে সেই ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন কিভাবে হচ্ছে, এবং সে ম্যাক্রোফেজ বুঝবে কি করে যে দেয়ার আর সাম এন্ডোটক্সিন। সে ম্যাক্রোফেজের গায়ে সেই রিসেপ্টর গুলো কি, এই ম্যাক্রোফেজের গায়ের রিসেপ্টর গুলো হলো যে এইটা TLR4 অথবা CD14। ওকে। কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন কি করে হবে? কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয় কোন কমপ্লিমেন্ট গুলো অ্যাকচুয়াল কাজগুলো করবে। তার মধ্যে হিস্টামিন রিলিজ করাবে কে, আর নিউট্রোফিল কেমোটেক্সিস করাবে কে। আমি আপনাদেরকে বলেছিলাম যে কেমোট্যাকটিক ফ্যাক্টরের মধ্যে স্ট্রংগেস্ট কেমোট্যাকটিভ ফ্যাক্টর হলো কমপ্লিমেন্ট 5A। আর ডিসামিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন যদি হয়, এটা কিসের কারণে হবে। তারপরে আমাদের এই টেবিল, এই টেবিল হলো এরকম একটা টেবিল। আপনি যখন ইওয়াল্ড করবেন, তখন আপনি অনেকবার অনেক কোশ্চেন গুলো ভুল করবেন, এবং আপনার কাছে দেখবেন যে এই টেবিলে আপনাকে বারবার রেফার করা হচ্ছে সেই রং কোশ্চেন গুলো। আল্লাহর রাস্তায় যতবার আপনি সেই ওয়ার্ল্ড করতে যেয়ে কোশ্চেন গুলো ভুল হবে এবং এই টেবিলে আপনাকে ব্যাক করতে হবে, প্লিজ। যতবার আপনি ভুলে যাবেন, যতবার আপনার ভুল হবে, ততবার এখানে ব্যাক করবেন। এই টেবিল পড়ার বেস্ট ওয়ে হলো, প্রথমে আমরা এটা একটা অরিয়েন্টেশন নিব, আমরা মনে রাখবো। একদম ডিপ ব্রেথ নিয়ে নিজেকে বলবো যে এই শোনো, লিসেন। ইন জেনারেল গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আছে, রাইট? আপনি বলবেন হ্যাঁ ভাইয়া। আচ্ছা, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে গ্রাম পজিটিভ রড, তারপরে কক্কাই, এই দুইটা আছে। হ্যাঁ। আচ্ছা, আজকে একটা নতুন অ্যাড করতে পারবা, সেটা হলো ব্রাঞ্চিং ফিলামেন্ট। ওকে। তারপরে আপনারা আবার চিন্তা করবেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে সেই গ্রাম পজিটিভ রড এবং গ্রাম পজিটিভ কক্কাই, সেই গ্রাম পজিটিভ রড অথবা ব্যাসিলের মধ্যে সাউন্ডস লেস কমপ্লিকেটেড, এবং দেখা যাচ্ছে লেস কমপ্লিকেটেড। চলো এই দুইটা সবার আগে মুখস্থ করে ফেলি। এর মধ্যে অ্যারোবিক কারা আছে আর অ্যানারোবিক কারা আছে। আপনার ব্রেন দেখবেন অলরেডি আপনাকে সিগন্যাল দিবে যে ও ভাইয়া, অ্যানারোবিক ক্লোস্ট্রিডিয়াম এই জেনেরাটা যে অ্যানারোবিক, এটা তো আমি আগে থেকে জানতাম। ক্লোস্ট্রিডিয়ামের মধ্যে যা যা আছে তারা যে সবাই অ্যানারোবিক, এটা কিন্তু আমি আগে থেকে জানতাম। তাহলে আমি এখন নতুন করে আমাকে আবার রিওরিয়েন্টেড করতে হয়েছে কি জিনিস, যে এখন আমি জানলাম এই কোলোস্ট্রিডিয়াম সে শুধুমাত্র যে অ্যানারোবিক ব্যাপারটা এরকম না। মানে আমি ধরে নিচ্ছি আমার একজন স্টুডেন্ট অলরেডি দেখবে যে সে বুঝবে যে ওকে আমি এটা জানতাম। তাহলে অনেকের ক্ষেত্রে এরকম হবে যে সে অ্যানারোবিক এটা জানতো, কিন্তু এটা ভুলে গেছিল যে এটা গ্রাম পজিটিভ, এবং এটা ভুলে গেছিল যে এটা গ্রাম পজিটিভ রড অথবা গ্রাম পজিটিভ ব্যাসিলাই। সবার ক্ষেত্রে আবার এরকম হবে না। এটা হলো ঠিক আছে। যার ক্ষেত্রে হবে তার, সে তো খুবই এখন গুড ফিল করতেছে যে ভাই, ইউ আর জাস্ট টকিং অ্যাবাউট মি। ঠিক। কিন্তু মেজরিটি স্টুডেন্টের ক্ষেত্রে এটা হবে যে তার কাছে মনে হবে যে হ্যাঁ, ক্লোস্ট্রিডিয়াম এই স্পেসিসের মধ্যে যারা আছে, এখানে যারা আছে, তারা যে মানে কি বলে অ্যানারোবিক, এটা আমার মনে থাকে, কিন্তু বাকিগুলো আমি মনে থাকে না, বাকিগুলো ভুলে গেছি। তাহলে এখন দেখেন বাকিগুলো কানেক্ট করা তার জন্য খুব সহজ, তাই না? লিস্টেরিয়া এবং ব্যাসিলি এবং করেনি ব্যাকটেরিয়াম, লিস্টেরিয়া, লিস্টেরিয়া এবং করেনি ব্যাকটেরিয়াম। ওকে। অনেক স্টুডেন্ট থাকবে তার কোনো আইডিয়া নেই, হু আর দে, লিস্টেরিয়া করেনি ব্যাকটেরিয়াম তারা কারা, কোনো আইডিয়া নাই। এরকম স্টুডেন্ট থাকবে যে না, অলরেডি আমি, তারা কিছু কিছু জিনিস জানে যে তারা গ্রাম পজিটিভ, অথবা কেউ কেউ বলবে যে না এটা যে গ্রাম পজিটিভ কি বলে রড, গ্রাম পজিটিভ রড, এটাও আমি জানি। মিনিমাম জিনিস যেটা এখন আমাকে আপনাকে সেট করতে হবে, যারা এরকম মানুষের জানেই না যে লিস্টেরিয়া এবং ব্যাসিলি, সরি, লিস্টেরিয়া এবং করেনি ব্যাকটেরিয়াম এটা কারা। তাহলে ফার্স্ট শুরু করবেন যে দে আর গ্রাম পজিটিভ এবং দে আর গ্রাম পজিটিভ রড। নিজেকে আবার কোশ্চেন করবেন যে আচ্ছা, তুমি সব সময় কাদের নিয়ে কথা বলো? ভাই, স্টেফটোকক্কাস, স্টেফাইলোকক্কাস, দোজ আর গ্রাম পজিটিভ কক্কাস। ওকে। ওকে ভাইয়া, তাহলে গ্রাম পজিটিভ কক্কাস নিয়ে সবসময় কথা বলছো, তাহলে গ্রাম পজিটিভ রড কারা? এই কোশ্চেন কেন করো না? তাহলে এখন থেকে যতবার আমরা আমার ব্রেনে আমাদের এটা আসবে, আমরা যতবার স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস ওয়ার্ল্ডে দেখবো, আমরা আমাদের নিজেদেরকে কয়েকটা কোশ্চেন করব। ফার্স্ট অফ অল, এই যে স্টেফাইলোকক্কাস অথবা স্ট্রেপ্টোকক্কাস এরা কারা? অ্যান্সার হবে গ্রাম পজিটিভ রড।
তারপরে জিজ্ঞেস করবো আচ্ছা গ্রাম পজিটিভ রড তো এরা, তাহলে গ্রাম পজিটিভ, সরি গ্রাম পজিটিভ কক্কাই, আই এম সো সরি, গ্রাম পজিটিভ কক্কাই। আচ্ছা তাহলে এরা তো গ্রাম পজিটিভ কক্কাই, তাহলে গ্রাম পজিটিভ রড কারা? যদি অ্যান্সার নিজে নিজে করতে পারেন ফ্যান্টাস্টিক, যদি অ্যান্সার করতে না পারেন জাস্ট গো ব্যাক এবং ফাইন্ড আউট হু আর দে। যখন আপনাকে জিজ্ঞেস করা হবে গ্রাম পজিটিভ রড কারা, অ্যান্সার আসবে লিস্টেরিয়া, কর্নিব্যাকটেরিয়াম, ক্লোস্ট্রিডিয়াম। কিন্তু ক্লোস্ট্রিডিয়ামটা হলো অ্যানারোবিক। এভাবে যদি পুরোটা বলতে পারেন ফেনোমেনাল, ফ্যান্টাস্টিক। বলতে না পারলে জাস্ট গো ব্যাক অ্যান্ড চেক ইট আউট, ওকে? অ্যাট লিস্ট নিজের ব্রেন যেন এই সিগন্যালটা সব সময় দেয়, পুরোপুরি অ্যানালাইসিস করার আগে, কোশ্চেন করার আগেই। স্টেফিলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস গ্রাম পজিটিভ কক্কাই, সো লিস্টেরিয়া, কর্নিব্যাকটেরিয়াম, ক্লোস্ট্রিডিয়াম, গ্রাম পজিটিভ রড। এইটুকু সিগন্যাল এক চান্সে আসতে হবে ব্রেনের মধ্যে, মনে থাকবে? অলরাইট, সামনে আগাই। এখন গ্রাম পজিটিভ রডের মধ্যে হলো, সব সময় আমরা যখন পড়ি স্টেফাইলোকক্কাস স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস স্ট্রেপ্টোকক্কাস মাথার মধ্যে একসাথে ঘুরপাক খায়। তো এগেইন আপনি নিজের ব্রেনকে জিজ্ঞেস করতে হবে। এটা হলো, আমি আপনাদেরকে যে ওয়েতে বলতেছি এটা হলো রিপ্রোডিউস করার ওয়ে। আপনি নিচে নিচে এরকম একটা কোশ্চেন পাবেন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি নিয়ে, ধরেন আপনি একটা কোশ্চেন পাইলেন, তখন আপনাকে বলতে হবে আচ্ছা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এটা হলো আন্ডার হোয়াট? স্ট্রেপ্টোকক্কাস। এটার কাউন্টার পার্ট কি আছে? স্টেফাইলোকক্কাস। আচ্ছা এরা কি? এরা গ্রাম পজিটিভ কক্কাই নাকি রড, কক্কাই নাকি ব্যাসিলাই? স্টেফাইলোকক্কাস, কক্কাই। আচ্ছা তাহলে কক্কের মধ্যে স্টেফাইলোকক্কাস এবং স্ট্রেপ্টোকক্কাস দুইটাকে আলাদা করে কি করে? দিস শুড বি ইয়োর বেজ লাইন, মনে থাকবে, দিস শুড বি ইয়োর বেজ লাইন। এই এতটুকু জিনিস জানতেই হবে। আমার এই টেবিলটা থেকে আমি কয়েকটা জিনিস বেজ লাইন বলতেছি, যেটা অল দা টাইম আপনাকে মনে রাখতে হবে। সেটা হলো যখন আপনাকে জিজ্ঞেস করা হবে যে গ্রাম পজিটিভের মধ্যে কে কে আছে, ব্রাঞ্চিং ফিলামেন্ট মনে না রাখতে পারলে ইটস ওকে। ঠিক আছে, আসলে ওকে না, বাট আমার জন্য ওকে। ব্যাসিলাই এবং কক্কাই কারণ আমার জন্য ওকে, কারণ আই এম নট দ্য পার্সন আমি আপনাকে সুপার এক্সপার্ট বানাতে চাই, মানে সুপার পারফেক্ট 270 টার্গেট, নো, আই এম নট দ্যাট পার্সন। আমি চাই 240 250 রেঞ্জের স্কোর, অথবা মানে অ্যারাউন্ড 250 রেঞ্জের স্কোর, সাথে একটা হ্যাপি স্মাইলি ফেস, একজন ভালো মানে ফ্যামিলি মেম্বার, ভালো একজন বন্ধু, ভালো একজন কলিগ, ভালো একজন স্টুডেন্ট, মানে অন্য সব দিকে আপনার প্রোডাক্টিভিটি থাকবে এবং হ্যাপি একজন মানুষ, ক্রেজি না। ঠিক আছে, এটা চাই। এবং সাথে আপনার আদার আদার প্রোডাক্টিভিটি থাকবে, আপনি রিসার্চে কাজ করবেন, আপনি ভলান্টিয়ারিং করবেন, এটা সেটা অনেক অনেক কিছু, ওকে? আচ্ছা আগে সামনে আগে। সো বেজ লাইন কোনটা? গ্রাম পজিটিভের মধ্যে এই দুইটা বলতে পারে। এবং এই কক্কাই যখন বলে তখন স্টেফাইলোকক্কাস আসে এবং স্টেপ্টোকক্কাস আসে। খেয়াল করে দেখেন, বইতে বলবে ক্যাটালাস নেগেটিভ হলে এটা ওটা, নো। আপনার ব্রেন বলবে যে হ্যাঁ আমি জানি কক্কাসের মধ্যে দুই ধরনের আছে, স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস। নাও হাউ টু সেপারেট দেম, তাদের দুজনকে সেপারেট কিভাবে করে, সেটা হলো ক্যাটালেস দিয়ে। ব্রেন যদি বলে যে আমি ভুলে গেছি কোনটা ক্যাটালিস পজিটিভ কোনটা ক্যাটালিস নেগেটিভ, ইটস ওকে, ওকে। বাট ইভেনচুয়ালি এটা মনে থাকবে, কারণ আপনাকে আমি আবার ওদিক দিয়ে পড়াইতেছি। আম, কি বলে, এনএডিপিএইচ অক্সিডেজ ডেফিসিয়েন্সির পেশেন্টের ক্ষেত্রে কোন অর্গানিজম ইনফেকশন হয়, স্টেফাইলোকক্কাস অরিয়াস, ক্যাটালিস পজিটিভ অর্গানিজম, ব্লা ব্লা, ইউনো। তো তখন দেখবেন আপনার ওইভাবে সামহাও মনে থাকবে। তারপরের কথা হলো, এটা হলো বেজলাইন, ঠিক আছে? স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, এইটা হলো বেজলাইন। আর ব্যাসিলার মধ্যে কারা আছে কিভাবে আলাদা করে, এটা না পারলেও চলবে। আমি রেড কালারে যেটুকু দাগাই দিছি এইটুকু হলো আপনার ব্রেইনের বেজ লাইন। এইটুকু জানতে হবে উইদাউট রিভিশন, এইটুকু জানতে হবে। বাকিটুকু যদি রিভিশন দেওয়ার পরে যদি ঠিক হয়, দ্যাটস ওকে। কিন্তু উইদাউট রিভিশন আপনার ব্রেনে সব সময় এই জিনিসটুকু থাকতে হবে, তাহলে আপনাকে নিয়ে আগানো সম্ভব, কাজ করা সম্ভব। ঠিক আছে? আচ্ছা এইটুকু গেল, আমরা এইটুকু সবাই আজকে খুব ভালো করে রিভাইজ করব। খুব ভালো করে রিভাইজ করার পর এটা শেষ করব যে হ্যাঁ আমি যেন নেক্সট টাইম এটা জিজ্ঞেস করলে যেন আমি এটা করতে পারি। তারপরে যখন আপনি প্রতিবার রিভিশন করবেন একটু 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 করে সামনে আগাবেন। আচ্ছা স্টেফাইলোকক্কাসের মধ্যে, মানে স্টেফাইলোকক্কাসের মধ্যে কারা আছে, তাদেরকে কিভাবে আলাদা করে। আচ্ছা তারপরে যখন দেখবেন তখন আপনি চিন্তা করবেন আচ্ছা গ্রাম পজিটিভের মধ্যে একজন হলো স্টেফাইলোকক্কাস অরিয়াস। এ পর্যন্ত আসে কি করে? ইউ শুড থিঙ্ক অল পজিটিভ, গ্রাম পজিটিভ, ক্যাটালেস পজিটিভ, কোয়াগুলেস পজিটিভ। ঠিক আছে, এইভাবে সামহাউ বাকি জিনিস প্র্যাকটিস করতে করতে, কোশ্চেন সলভ করতে করতে চলে আসবে। বাকি জিনিস খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট না আসলে, কিন্তু আস্তে আস্তে চলে আসে। পরীক্ষা যেটা বলবে সেটা হলো কি বলে, বিটা হেমোলাইসিস পাওয়া গেছে।
তো যখন আপনাকে বিটা হেমোলাইসিস পাওয়া গেছে, আলফা হেমোলাইসিস পাওয়া গেছে, তখন আপনাকে একটু আইডেন্টিফাই করতে গেলে কষ্ট হবে। কিন্তু হ্যাঁ, ফর স্টেপ ওয়ান, ইভেন এই নভোবায়োসিন সেন্সিটিভিটি টেস্ট কি আসছে, 6.5 6.5% NaCl এসে গ্রো করতে পারছে কিনা, এভরিথিং দে উইল অ্যাস্ক এভরি সিঙ্গেল থিং। ওকে, সো ফর স্টেপ ওয়ান এই পুরো ক্লাসিফিকেশনটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এবং এখানে মেমোরাইজেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এটা আমাদের বেসলাইন। আমরা মেডিকেল কলেজে যেভাবে পড়ে আসছি তার সাথে কোনো চেঞ্জ নাই এখানে। সামনে আগে, হেমোলাইসিস বলতে আমরা কি বুঝি? আমরা সবাই জানি হেমোলাইসিস, বিটা হেমোলাইসিস মানে কমপ্লিট হেমোলাইসিস, আলফা মানে হলো পার্শিয়াল, গ্যামা মানে কোনো হেমোলাইসিস নাই। স্টেফাইলোককাস অরিয়াস যখন আমরা পড়বো, প্রথম কথা তার প্রপার্টি গুলো পড়বো। নাম্বার ওয়ান, ব্যাকটেরিয়াল প্রপার্টিটা কি, ক্লাসিফিকেশনে সে কোন জায়গাতে এসে বসে, নাম্বার ওয়ান। নাম্বার টু, সে কি কি জিনিস দিয়ে ডিজিজ প্রডিউস করে, এই জিনিসগুলো জিজ্ঞেস করবে। যখন আমরা সে কি কি জিনিস দিয়ে ডিজিজ প্রডিউস করে, তারপর আমরা চলে যাব সেই ডিজিজে। ডিজিজে যাওয়ার পরে আমরা আবার কানেক্ট করা শুরু করব যে এই ডিজিজটার সাথে তার কোন ভিরুলেন্স ফ্যাক্টরটা সবচেয়ে বেশি রিলেটেড। তারপর আমরা জাম্প করব মার্সাতে। মার্সা মানে হলো মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফাইলোককাস অরিয়াস। তাহলে একজন যদি মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফাইলোককাস অরিয়াস হয়, সেটা কোন জিনের কারণে হয়? MECA, এই জিনটা দিয়ে হচ্ছে। এবং তারপরের কথা হলো যে মার্সা যদি হয়, তাহলে আমি মার্সাকে ট্রিটমেন্ট করব কি দিয়ে? তো এটা আপনাদের কাছে একটা বিগ কোশ্চেন, আমরা ট্রিটমেন্ট সেকশন আবার এটা পড়বো, মার্সাকে আমরা কিভাবে ট্রিটমেন্ট করবো এটা যদি মেথিসিলিনের প্রতি রেজিস্ট্যান্ট হয়ে থাকে। তারপর আমরা টক্সিন রিলেটেড ডিজিজ গুলোর মেকানিজম অফ অ্যাকশন পড়বো, ডায়াগনোসিস কিভাবে পড়ে সেটা পড়বো। এগেইন যে কথাটা আমরা বলতেছি যে কি কি ডিজিজ সে করে সেটা পড়ার চেষ্টা করতে হবে। টক্সিক শক সিনড্রোম যেটা করে, কাদের ক্ষেত্রে টক্সিক শক সিনড্রোমটা হয়, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনটা কিরকম হয়। অ্যাগেইন উইদাউট ক্লিনিক্যাল সিনারিও এটা 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 আর কি বোঝাটা খুবই ডিফিকাল্ট। তাহলে ভ্যাজাইনাল ট্যাম্পন এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর নেজাল প্যাকিং, হয়তো বা নেজাল প্যাকিং এর ইয়া দিবে, হিস্ট্রি দিবে, ক্লু থাকবে, অথবা ভ্যাজাইনাল ট্যাম্পনের অর্থাৎ অ্যাক্টিভলি মেনস্ট্রুয়েশন হচ্ছে এরকম একটা উমেনের কথা বলবে, ঠিক আছে। আর ছেলে মানুষ যারা এই ভ্যাজাইনাল ট্যাম্পন কি এটা বুঝো না, যেটাই বুঝবা না, কপি করো, গুগলে পেস্ট করো, তারপরে গুগলের ইমেজ দেখে নাও, এত কিছু বুঝো, এটা না বোঝার কিচ্ছু নাই মানে। এবং শুধু ছেলে মেয়ে সবার জন্য, যখন যে জিনিস বুঝবেন না, গুগল করবেন, ইমেজ দেখে নেবেন, দেখবেন একবার মাথায় ঢুকে গেছে, আর বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। স্টেফাইলোককাস এপিডার্মিডিস কিভাবে ডিজিজ করে, সেটা হলো প্রস্থেটিক ডিভাইস, শুধুমাত্র এইভাবে এটা পড়লে চলবে। এবং সে যেটা করে সেটা হলো বায়োফিল্ম প্রডিউস করে। এই যে বায়োফিল্ম প্রডিউসিং, এই কথাটা পরীক্ষাতে আসবে। তার সবগুলো ক্যারেক্টার ইম্পর্টেন্ট কিনা, ইউরিয়া, আই থিঙ্ক মোটামুটি অনেক কিছু এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরের টপিক হলো স্টেফাইলোককাস অ্যাপোরোফাইটিকাস। স্টেফাইলোককাস অ্যাপোরোফাইটিকাস যেটা করে সেটা হলো ইউটিআই করে। এখন খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট ইউটিআই করে একটু জানলে চলবে। আর এটা হলো একটা নর্মাল ফ্লোরা ফিমেল জেনিটাল ট্র্যাক্টে। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির ক্ষেত্রে মানে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বিভিন্ন ভাবে অনেকবার আপনি এটাকে এনকাউন্টার করবেন, কখনো ভ্যাকসিনে, কখনো স্প্লেনিমিয়াতে, কখনো এনক্যাপসুলেটেড অর্গানিজম হিসেবে, অনেক অনেকবার। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি পড়ার সময় আবার সেই ক্লাসিফিকেশনের চার্টে চলে যাবেন, সে কোথায় আছে, তার ভিরুলেন্ট ফ্যাক্টর গুলো কি কি, এনক্যাপসুলেটেড অর্গানিজম, IgA প্রডিউস করে, সে অপটোজিন সেন্সিটিভ এবং বাইল সলিবল, এটা না পারলেও চলবে। মোস্ট কমন ডিজিজ গুলো সে কি করে, মোস্ট কমনলি কজেস হোয়াট, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কিছু জিনিস আপনার কাছে সেন্স মেক করবে না, আরে এটা মেনিনজাইটিস করে নাকি, আরে এটা কিভাবে সম্ভব, আরে এটা কি, আরে ওইটা কি। সো একটু খেয়াল রাখতে হবে, ওকে। শুধু করে না, মোস্ট কমন কজ। তারপরে কথা হলো ভিরিডেন্স গ্রুপ অফ দ্য স্ট্রেপ্টোকক্কাই, সে কখন ডিজিজ করবে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এবং সে কিভাবে, এবং সে কি প্রডিউস করে সেই ড্যামেজড কার্ডিয়াক ভালভের গায়ে লেগে থাকার জন্য, কি প্রডিউস করে, এই কথাটা পরীক্ষা প্রশ্ন চলে আসবে, ঠিক আছে। সো ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই কিভাবে করে, কিভাবে ডিজিজ করে, ওকে। আর এটা কখন এন্ডোকার্ডাইটিস করবে, আফটার এনি ডেন্টাল প্রসিডিউর। স্ট্রেপ্টোকক্কাস পায়োজিনিস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। স্ট্রেপ্টোকক্কাস পায়োজিনিস কি কি ডিজিজ করে, পায়োজেনিক ডিজিজ কি কি আছে, টক্সিক ডিজিজ কি কি আছে, আর ইমিউনোলজিক ডিজিজ কি কি আছে। সেই ইমিউনোলজিক ডিজিজ থেকে একবার হার্টে যাবেন, একবার কিডনিতে যাবেন, দুইবার দুইভাবে জিজ্ঞেস করবে। সো এটা অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। স্কারলেট ফিভার, এত মানে ডেসক্রিপশন, এগুলো এভাবে মনে রাখাটা খুবই ডিফিকাল্ট। ফার্স্ট এর এখন যখন ডিভিশন করবেন, তার মেকানিজমটা করবেন পড়বেন, যে স্কারলেট ফিভার কোন টক্সিন দিয়ে হচ্ছে, টক্সিনের নাম কি, টক্সিনের মেকানিজম কি, এবং এই কম্পোনেন্ট গুলোর দিকে তাকাবেন। যখন ইওয়ার্ল্ড পড়বেন, ইওয়ার্ল্ড এসে সিনারিওটা আসবে, একটা সিনারিও আসবে, এবং সেটাকে আপনি
মিলাবেন যে আচ্ছা ঠিক আছে, দেখি তো এখানে স্ট্রবেরি টাঙের কথা বলছে কিনা, আচ্ছা দেখি তো সাকা মডেল প্যালোডের কথা বলছে কিনা, বা ছবিতে দিছে ছবি দেখে আমি বুঝতেছি কিনা, আচ্ছা দেখি তো এখানে যে র্যাশের কথা বলছে, মানে যে যে কথাগুলো বলতেছে, ব্লাঞ্চিং, স্যান্ড পিপার লাইক বডি র্যাশ, ইটস এ র্যাশ। সো এই র্যাশের ডেসক্রিপশন ওরা যেটা বলতেছে সেটার সাথে আমি এটাকে কোরিলেট করতে পারতেছি কিনা একটু দেখি তো, এবং এটার মধ্যে যে ভিরুলেন্স ফ্যাক্টর গুলো, সেই ভিরুলেন্স ফ্যাক্টর গুলো কি কি। সো আমরা যখন স্ট্রেপ্টোককাস পায়োজিনিসে আসবো, সে পায়োজিনিস আসার পর আমাদেরকে একটু ব্রেক দিতে হবে, একটু থামতে হবে, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কয়েকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান, রিউমেটিক ফিভারের সাথে রিলেটেড। নাম্বার টু, গ্লোমেরুলোনেফ্রাইটিসের সাথে রিলেটেড। নাম্বার থ্রি, স্কারলেট ফিভারের সাথে রিলেটেড। ওকে, সাথে আরো কিছু জিনিস আসবে। ইউএসএমএল এর কয়েকটা হাই এল টপিকের মধ্যে একটা হলো নেক্রোটাইজিং ফ্যাসাইটিস, পরীক্ষায় আসবে। আরেকটা হাই এল টপিক হলো সেলুলাইটিস। আপনাকে যখন জিজ্ঞেস করবো যে একটা পেশেন্টের ইন্টারনিতে অনেকে সেলুলাইটিস দেখছেন, না দেখলে আগে ছবি দেখেন, গুগল করেন। তারপরে হানি ক্রাস্টেড লেশন দেখছেন, হানি ক্রাস্টেড লেশন না হলে ছবি অ্যাগেন গুগল করেন, ছবি দেখেন, সবাই দেখছেন, খালি নাম বলে নাই কেউ। তারপরে আপনি যেটা করবেন সেটা হলো এটার সাথে থিঙ্ক করবেন যে এটার সাথে হলো স্ট্রেপ্টোককাস পায়োজিনেসের সম্পর্ক, এবং এগুলো পরীক্ষাতে আসবে, আপনাকে জিজ্ঞেস করবে কোন অর্গানিজম, অ্যান্সার হবে স্ট্রেপ্টোককাস পায়োজিনেস। অ্যান্সারটা মনে থাকে যেন, কথাটা মনে থাকে যেন, ঠিক আছে। ডায়াগনোসিসের জন্য আমরা কি কি কাজ করতে পারি, কোনটা র্যাপিড টেস্ট আর হলো কালচার তো অবশ্যই করতে পারি। আর কি বলে মানে কোন প্রোটিনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, এবং সেটার কারণে আমাদের এই অটোইমিউন ডিজিজ তৈরি হয়, রিউমেটিক ফিভার তৈরি হয়, এটা আমরা হার্টে একবার পড়ছি। তারপরে এএসও টাইটারের সাথে সম্পর্ক কি, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এটা পুরোটা টপিক এখানে ইম্পর্টেন্ট। মানে আপনাকে একটা ডিসেন্ট অ্যামাউন্ট টাইম দিতে হবে এখানে। আবারও বলতেছি, সেলুলাইটিস থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে, নেক্রোটাইজিং ফ্যাসাইটিস থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে, স্কারলেট ফিভার থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে, টক্সিক শক লাইক সিন্ড্রোম থেকে কোশ্চেন জিজ্ঞেস করা, ওটা মানে একই তো কথা। তারপরে আপনাকে রিউমেটিক ফিভার, গ্লোমেরুলোনেফ্রাইটিস, এদের ভিরুলেন্ট ফ্যাক্টর, এভরিথিং, এইটা সুপার ডুপার ইম্পর্টেন্ট আর কি। স্ট্রেপ্টোককাস অ্যাগালেক্সি, স্ট্রেপ্টোককাস অ্যাগালেক্সি থেকে স্টেপ টু সি তে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো প্রেগনেন্ট লেডির ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হলো নর্মাল ফ্লোরা হিসেবে থাকতে পারে। স্ক্রিনিং আমরা করব 35 থেকে 37 উইকের মধ্যে, আর তারাই অ্যান্টিবায়োটিক রিসিভ করবে যাদের ক্ষেত্রে কালচারটা পজিটিভ। ওকে, এবং এটা কি করে, এটা হলো ওই যে বললাম যে নর্মাল ব্যাকটেরিয়া, নর্মাল ফ্লোরা হলো ওই উমেনের ক্ষেত্রে, তাহলে ভ্যাজিনাল ডেলিভারির ক্ষেত্রে এটা ওই ইনফ্যান্টের মধ্যে ইনফেকশনটা হয়ে যেতে পারে। সো দিস ইজ দ্য মোস্ট কমন কনসেপ্ট। স্ট্রেপ্টোকক্কাস গ্যালোলাইটিকাস থেকে ইউএসএমএল তে আজকে একটা জিনিস শিখে ফেলি, ঠিক আছে, তাহলে একটা প্রশ্ন আপনার কনফার্ম আপনি পাইয়ে গেলেন। সেটা হলো একটা পেশেন্টের কোলন ক্যান্সার, সে কোলন ক্যান্সার এখন তার হয়েছে এন্ডোকার্ডাইটিস, বলেন কোন ব্যাকটেরিয়া। একটা পেশেন্টের কোলন ক্যান্সার, এখন তার এন্ডোকার্ডাইটিস। তো আপনার কাছে একটা সিনারিওটা রিভার্স করে দিবে, বলবে একটা পেশেন্টের এন্ডোকার্ডাইটিস, আমি ব্লাড কালচার করছি, ব্লাড কালচার করার পরে যেটা গ্রো হয়েছে সেটা হলো স্টেফটোককাস বোভিস। এখন বলো এই পেশেন্টকে আমার নেক্সট স্টেজে কি করতে হবে, তাহলে পেশেন্টকে এখন আমাকে কোলোনোস্কোপি করতে হবে, যেহেতু তুমি এই স্ট্রেপ্টোককাস বোভিস হয়েছে, তার মানে তোমার কোলন ক্যান্সার না হলে এই অর্গানিজম ব্লাডে আসার কথা না, গ্রো করার কথা না। তার মানে এখন তোমাকে যেটা করতে হবে, কোলন ক্যান্সারের জন্য স্ক্রিনিং করতে হবে। এন্টারোকক্কাই কিভাবে ডিজিজ করে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এন্টারোকক্কাই আহ বিলিয়ারি ট্র্যাক্ট ইনফেকশন করতে পারে। তারপরে আরেকটা কথা হলো যে উম, মানে যে কোনো ইউরোজেনিটাল, কি বলে, ইউরো অথবা জিআই প্রসিডিউরের পরে, যে কোনো জিআই অথবা জেনিটো ইউরিনারি প্রসিডিউরের পরে যদি কারো ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হয়, তাহলে সেটা এন্টেরোককে অর্গানিজম দিয়ে হয়েছে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ব্যাসিলাস অ্যানথ্রাসিস, এটা ইওয়ার্ল্ডে একটা দুইটা কোশ্চেন পাবেন, এনবিমিতে হয়তো বা রেয়ারলি একটা দুইটা এনবিমিতে পাইতে পারেন, অত বেশি ইম্পর্টেন্ট না। ব্যাসিলাস সিরিয়াস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এখান থেকে যে ওয়াটারি ডায়রিয়া হয়, এবং আপনাকে ওয়াটারি ডায়রিয়ার ধরনটা বলবে এরকম যে সে কি খাইছে, সে ফ্রাইড রাইস টাইপের কোন একটা কিছু খাইছে, এবং তারপর এটা ওয়াটারি ডায়রিয়া, নন ব্লাডি ওয়াটারি ডায়রিয়া, এবং খাওয়ার খুব শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে হয়েছে। আর আপনাকে বলবে যে কি বলে, এই হিন্টস গুলোর মধ্যে আপনাকে বুঝে ফেলতে হবে যে এটা ব্যাসিলাস সিরিয়াস নিয়ে কথা বলতেছে। আর ম্যানেজমেন্ট হলো সাপোর্টিভ। তো আপনাকে জিজ্ঞেস করবে ডায়াগনোসিস কি, আপনাকে জিজ্ঞেস করবে মেকানিজম কি, সেটা হলো প্রিফর্ম টক্সিন। ক্লোস্ট্রিডিয়াম ডেফিসিলি, ক্লোস্ট্রিডিয়াম ডেফিসিলি হলো ইউএস এর জন্য, আপনারা যখন রেসিডেন্সিতে ঢুকবেন ইনশাল্লাহ, তখন দেখবেন যে আসলে এই জিনিস নিয়ে কত মানে হইচই, কত অস্থির অবস্থা।
ক্লোস্ট্রিডিয়াম ডেফিসিলি যে জিনিসটা করে সেটা হলো ওয়াটারি ডায়রিয়া করে। ঠিক আছে, সি ডেফ বলে ওরা শর্টকাটে, এখানে যেটা বলে সেটা হলো সি ডেফ। কোনো একটা পেশেন্ট যে কিনা হসপিটালাইজ ছিল রিসেন্টলি এবং কোনো একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক রিসিভ করছে, এখন সে ডেভেলপ করছে ওয়াটারি ডায়রিয়া। সিনারিওটা এরকম: হসপিটালাইজড, অ্যান্টিবায়োটিক রিসিভ করছে, এখন প্রেজেন্ট করছে ওয়াটারি ডায়রিয়া নিয়ে। এই তিনটা কথা যদি আসে, ডায়াগনোসিস হলো ক্লোস্ট্রিডিয়াম ডেফিসিলি কিনা। কি কি জিনিস জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করবে ডায়াগনোসিস, জিজ্ঞেস করবে মরফোলজি কি পাওয়া যায়। এটা পাওয়া যায় হলো সিডো মেমব্রেনাস কোলাইটিস, অর্থাৎ সিডো মেমব্রেন পাওয়া যাচ্ছে, এটার অপর নাম সিডো মেমব্রেনাস কোলাইটিস। জিজ্ঞেস করবে রিস্ক ফ্যাক্টর কি, রিস্ক ফ্যাক্টর হসপিটালাইজেশন, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ডোজ, এবং সেই অ্যান্টিবায়োটিক গুলো কারা কারা। আরেকটা জিনিস আপনার কাছে সেন্সপেক্ট করতে না পারে, সেটা হলো পিপিআই। আপনাকে জিজ্ঞেস করবে প্যাথোফিজিওলজি কি, প্যাথোফিজিওলজি হলো নর্মাল ফ্লোরাকে আপনি ড্যামেজ করে ফেলছেন, এই জন্য এই অ্যাবনর্মাল জিনিস ওভার গ্রো করছে। জিজ্ঞেস করবে কমপ্লিকেশন, তারপরে কি হতে পারে। কমপ্লিকেশন টক্সিক মেগাকালশন হতে পারে ইনফ্লামেশন থেকে, আইলিয়াস হবে, শক হবে, এবং এই পেশেন্টের প্যানকোলেক্টমি করা লাগতে পারে। এটা ডিপেন্ড করে কতটুকু আহ মানে প্রোগ্রেস করছে। ম্যানেজমেন্ট হিসেবে আমরা কি দেবো? ওরাল ভ্যানকোমাইসিন, ফিডাক্সোমাইসিন যদি ফার্স্ট টাইম হয়, ভ্যানকোমাইসিন যদি রিপিটেড অ্যাটাক হয় সেক্ষেত্রে হলো ফিডাক্সোমাইসিন। অ্যাগেন ইওয়ার্ল্ডে অনেকবার আপনি কোশ্চেন পাবেন, এবং অনেকবার কোশ্চেন পাওয়ার পরে আপনার কাছে এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আমি আবারও বলতেছি, ভ্যানকোমাইসিন নাকি ফিডাক্সোমাইসিন, এটা পরীক্ষা আসবে, বারবার আসবে। ক্লস্ট্রিডিয়া, ক্লস্ট্রিডিয়ার মধ্যে আমরা কি কি অর্গানিজম পড়বো? তিনটা জিনিস পড়বো। ক্লস্ট্রিডিয়া টিটানি কি ডিজিজ করে, তার মেকানিজম অ্যাকশন কি, মোড অফ ট্রান্সমিশন কি, কখন এনকাউন্টার হয়, এগুলো ক্লু থাকবে। ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম, বটুলিনামের কথা তো মানে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। প্রেজেন্টেশনটা কিরকম হবে দেখবেন, একদম ফ্ল্যাসিড প্যারালাইসিস, এবং এটা শুরু হবে উপর দিক থেকে ক্রেনিয়াল নার্ভগুলো থেকে, এবং ডিসেন্ডিং ওয়েতে নিচের দিকে নামবে। এটা যে সবসময় মধু দিয়ে হয় ব্যাপারটা এরকম না, অ্যাডাল্টের ক্ষেত্রে হতে পারে। মানে সবসময় যে বেবিদের ক্ষেত্রে হবে ব্যাপারটা এরকম না। সো বেবিদের ক্ষেত্রে ইনজেকশন ইন দ্য র হানি, আর অ্যাডাল্টের ক্ষেত্রে হতে পারে, অ্যাডাল্টের ক্ষেত্রে হবে হলো প্রিফর্ম টক্সিন ক্যান্ড ফুড, এখান থেকে হতে পারে অ্যাডাল্টের ক্ষেত্রে। আর হলো যে কিছু কিছু এরিয়াতে সয়েলের মধ্যে এই ক্লোস্ট্রিডিয়াম বটুলিনাম থাকে, সেটা ইনহেলেশনের মাধ্যমে ঢুকতে পারে। ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স এর মধ্যে কি কি মেকানিজম, এবং সে কি ডিজিজ করে, এই টক্সিনের মেকানিজম অ্যাকশন কি। তো এই পর্যন্ত আজকে আমরা থামতেছি। মাইক্রোবায়োলজির হয়তো বা আমাদের আরো দুই তিনটা লেকচার লাগতে পারে। আমি এবার মাইক্রোবায়োলজিতে একটু এক্সটেন্সিভলি পড়াবো, গতবারের তুলনায় একটু বেশি ডিটেলস পড়াবো। এর জন্য ডিসিশন নিছি যেন আপনাদের বুঝতে ভালো হয়, সুবিধা হয়। সো আই গেস আরো দুইটা ক্লাস লাগবে আমার মাইক্রোবায়োলজি শেষ করতে। ঠিক আছে, তার সবাইকে অসংখ্য ধন্যবাদ। যেভাবে পড়তে বলছে সেভাবে পড়েন। নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।